আচ্ছা, আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে আসতেছি। চ্যাপ্টার 2 টা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ। ওকে, চ্যাপ্টার 2 তে কি কন্টেন্ট আছে এটা একটু দেখি আমরা। হোয়াট ইজ ম্যানেজমেন্ট? সো ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের ফাংশন কি, ম্যানেজমেন্ট বেসিক্যালি ম্যানেজমেন্ট দিয়ে যেহেতু শুরু, সো ম্যানেজমেন্টের সাথে যা কিছু আছে সাবসিকুয়েন্টলি আমরা দেখতে পাবো। কি আছে? পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি। সো হাউ ম্যানেজমেন্ট উইল রান, হাউ ম্যানেজমেন্ট রান দ্য শো ইন দ্য বিজনেস। সো এই জিনিসগুলো আমরা দেখবো, কার কি রেসপন্সিবিলিটি থাকে, রেসপন্সিবিলিটির সাথে পাওয়ারের কি সম্পর্ক, অথরিটির কি সম্পর্ক, ডেলিগেশন কি, এই জিনিসগুলো আমরা ম্যানেজমেন্টের লার্নিং এ জানবো। টাইপস অফ ম্যানেজার, ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজার, ম্যানেজমেন্ট স্টাইল থাকে এক একজনের, ম্যানেজমেন্ট হায়ার কি। কোনো অর্গানাইজেশনে দেখবেন যে এমডি, ম্যানেজার, দেন হচ্ছে এমপ্লয়ি। কোনো অর্গানাইজেশনে দেখবেন ম্যানেজারের 4টা লেয়ার আছে, এমডি পর্যন্ত যাইতে গেলে আরো 4-5টা লেয়ার আছে। সো ম্যানেজমেন্ট হায়ার কিটা অনেক, কোনো অর্গানাইজেশনে ফ্ল্যাট থাকে, কোনো অর্গানাইজেশনে অনেক টল থাকে। সো কোন অর্গানাইজেশনের জন্য ফ্ল্যাট, কোন অর্গানাইজেশনের জন্য টল, এন্ড কোন অর্গানাইজেশনের জন্য কোন হায়ারার্কিটা বেনিফিশিয়াল, আমরা ওটা নিয়ে কথা বলবো। ম্যানেজারিয়াল রোলস, সো ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট স্টাইল থেকে ম্যানেজারিয়াল রোলস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজারিয়াল রোলস we are playing in the organization, so ওটা আছে। then the importance of the business culture to the management. So obviously there are some sort of culture around the business. সো দেখবেন যে একটা বাংলাদেশি কোম্পানির কালচার, একটা ইউকে কোম্পানির কালচার বা ডেভেলপ কোম্পানির কালচারের সাথে মিলতেছে না। বাংলাদেশে দেখবেন যে 9টা টু 10টা পর্যন্ত অফিস হয়, ডেভেলপ কান্ট্রিতে তারা ডেভেলপড, অলরেডি ডেভেলপড। সো তারা 8টা থেকে 5টার মধ্যে কাজ করে শেষ করতে পারে, আমরা পারি না। সো কেন পারি না? ওটা বিজনেস কালচার, পার্ট অফ বিজনেস কালচার। দেন হচ্ছে ম্যানেজমেন্ট মডেল, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ থিওরিজ বেসড অন হুইচ দ্য এভরিথিং ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। আচ্ছা, আমরা একটু কি থিওরি বা ম্যানেজমেন্ট মডেল এই জিনিসটা কি বুঝি, বা কিভাবে এটার উৎপত্তি, এটা কি কেউ বলতে পারবেন? ক্যান এনিওয়ান সে হোয়াট ইজ বিজনেস ম্যানেজমেন্ট মডেল অর ম্যানেজমেন্ট থিওরি অর স্কলার থিওরি? এটা কি আসলে, এটা কিভাবে, মানে এটা ফাংশনটা কি? কেউ বলতে পারবেন একজন, যে আপনার আপনার মনে কি মনে হয় যে একটা ম্যানেজমেন্ট থিওরি বা ম্যানেজমেন্ট মডেল, বা একজন যাই বলি না কেন, আমরা আমরা 4P সম্পর্কে জেনে আসছি, আমরা অনেক ধরনের বিজনেস মডেল জানি। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তারা হয়তো বলতে পারবেন। সো এই যে ডিফারেন্ট টাইপ অফ মডেল বা থিওরি, হোয়াট এভার উই সে, এটা বেসিক্যালি এসেন্সটা কোথা থেকে, এটা কোথা থেকে, মানে অরিজিনটা কোথা থেকে, বা এটা কি ইমপ্লিকেশনটা কি, কেউ বলতে পারবেন? এনি কাইন্ড অফ আপনার মনের মধ্যে কি ঘুরে যে এটা নিয়ে আসলে এটা কি হইতে পারে? ক্যান এনিওয়ান সে? স্যার হচ্ছে একটা বিজনেসের মানে প্রসেস থেকে প্রসেস ডিপার্টমেন্টে আউটপুটের যে একটা সম্পূর্ণ যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে একটা বিজনেস মডেল আর ম্যানেজমেন্ট মডেল। ওকে, আচ্ছা, আমার কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক করে দিই, যেটা হচ্ছে যে আমরা যে ডিফারেন্ট টাইপ অফ ম্যানেজমেন্ট থিওরি মডেল বা যাই শুনি স্কলারদের বাণী, যে অমুকের মতো এটা বলছে, অমুকের মতো এটা বলছে, তমুকে ওটা বলছে, তমুকে বলছে একটা অর্গানাইজেশনের এই 4টা পার্ট থাকা উচিত, তমুকে বলছে ম্যানেজমেন্টের মাত্র 4টা পার্ট থাকা উচিত। এই যে জিনিসগুলো আসতেছে, এই যে টকিং গুলো আসতেছে, বা এই যে এটা মডেল আকারে বইয়ে একদম ছাপা হয়ে আসতেছে, এটা এটা মানে প্রসেসটা কি, এন্ড টু এন্ড প্রসেসটা কি জানা আছে কিভাবে হয় এটা? জানা নাই? না স্যার। আচ্ছা, জেনারেলি আমরা যেহেতু ম্যানেজমেন্ট আর বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এটা শুধুমাত্র বিজনেসে না, এনিওয়্যার আপনাকে একটা থিওরি বা মডেল এস্টাবলিশ করতে গেলে এটার ব্যাকগ্রাউন্ড রিসার্চ দরকার লাগে। সবার মনে থাকবে কথাটা, যে আপনারা বইয়ে যা দেখছেন এখন, এটা হয়তো বা আজকে থেকে 10 বছর আগে ছিল না অনেক অনেক কিছু, বা আপনি ফিউচারে 10 বছর পরে গিয়ে দেখবেন যে আরো নতুন মডেল আসছে। তার মানে এগুলা কি কেউ না কেউ জেনারেট করতেছে, এগুলা কেউ না কেউ আপগ্রেড করতেছে, এগুলা কেউ না কেউ মডিফাই করতেছে, এগুলা কেউ না কেউ কমপ্লিমেন্ট করতেছে। সো লার্নিংটা হচ্ছে বেসিক জিনিসটা, এনি কাইন্ড অফ মডেল, এনি কাইন্ড অফ থিওরি মাস্ট কাম ফ্রম আউট অফ রিসার্চ। রিসার্চ ছাড়া, একদম সাবজেক্ট ম্যাটার রিলেটেড রিসার্চ, টু দ্য পয়েন্ট রিসার্চ, এন্ড এটা ইম্পিরিক্যাল রিসার্চ বলা হয় এগুলাকে, এই রিসার্চ ছাড়া কখনোই একটা এস্টাবলিশ মডেল বা এস্টাবলিশ থিওরি কখনোই কি হয় না, ওয়েল অ্যাকসেপ্টেড হয় না। আমরা দেখবেন যে আমরা অনেক সময় দেখে থাকি যে এই জার্নালে প্রকাশ পাইছে এটা, ওই জার্নালে প্রকাশ পাইছে এটা। এই জিনিসগুলা কিন্তু একটা সার্টেন বডি আছে যারা এগুলাকে কন্ট্রোল করে, যারা এগুলাকে অ্যাকসেপ্ট করে। সে ফর এক্সাম্পল, আজকের দিনে ধরেন যে আমরা বাংলাদেশের ইকোনমি নিয়ে একটা রিসার্চ করলাম, ধরেন যে আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদের নিয়ে আমি একটা রিসার্চ করলাম। এখন এই রিসার্চটাকে অর্থবহ করে তুলতে, এই রিসার্চটাকে একটা রেফারেন্সিং পয়েন্ট করতে গেলে একটা প্রসেস আছে। প্রসেসটা কি? যে আপনাকে সার্টেন ডিউ প্রসেস ফলো করে রিসার্চ করতে হবে। আপনার
ইউনিক ফাইন্ডিংস থাকতে হবে, যে আপনি যে রিসার্চটা করছেন আপনার টাইটেলের সাথে আপনার ফাইন্ডিংটা কি পেলেন, এন্ড ফাইন্ডিং এর সাথে আপনার স্যাম্পল ডাটা আপনি যে যেই প্রসেসে করছেন এই প্রসেসটাকে আবার ভেরিফাই করবে লোকজন। সো এটা একটা কমপ্লিট প্রসেস, এটা একদম এন্ড টু এন্ড প্রসেস। যদি বলেন আমরা যা দেখতেছি চোখের সামনে এই জিনিসটা অনেক রিসার্চ, অনেক ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, অনেক প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের পরে বইয়ে আসছে। এন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো মডেল, কোনো থিওরি কমপ্লিট না। এটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এসেন্সের কথা। আপনি একটা জিনিস চিন্তা করে করছেন, বাট ফ্রম দ্য নেক্সট ডে এটা চেঞ্জ হয়ে যাইতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল সিনারিও চেঞ্জ হচ্ছে, বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, কালচারাল ডাইমেনশন আসতেছে। সো এভরিথিং ইজ মুভিং অ্যারাউন্ড আস। সো ওই যে এভরিথিং ইজ মুভিং অ্যারাউন্ড আস, এন্ড একজন একটা থিওরি দিয়ে দিল এটা যে ওয়েল প্রুফ, ইউনিভার্সাল, আলটিমেট, একদম আজীবন চলবে, বিষয়টা এমন না। এভরিথিং ইজ চেঞ্জিং, এভরিথিং ইজ রিভলভিং, এভরিথিং ইজ মুভিং। সো একটা থিওরি 10 বছর আগে যেটা ছিল এটা হয়তো বা একটা সার্টেন টাইমের পর অবসলিউট হয়ে যাবে, বা এটা একটা পার্টিকুলার পার্ট অবসলিউট হয়ে যাবে, বা আমরা যেটা চিন্তা করতেছি শুধুমাত্র এই 4টা কম্পোনেন্টই এটার মধ্যে থাকবে না, নতুন আরো 8-10টা কম্পোনেন্ট চলে আসছে। সো ম্যানেজমেন্ট থিওরি বা রোলটা হচ্ছে আপনাকে হেল্প করবে টু টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে। তারা কিভাবে চিন্তা করে এই থিওরিটাকে ডেভেলপ করছে আপনাকে ওই ওই থিংসটা দিবে। সো আপনারা যখন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা এজ এ প্রফেশনাল কোন একটা মডেল দেখবেন, আপনারা সবসময় চিন্তা করবেন দিস ইজ নট দ্য কমপ্লিট থিং তো, বাট আপনি তার ডাইমেনশনটাকে ধরার চেষ্টা করবেন। সে কোন আঙ্গিকে কথা বলছে, সে কোনটাকে এফাসাইজ করছে, তার ফাইন্ডিংসটা কি, বা সে কোন জিনিসটাকে হাইলাইট করতে যাচ্ছে, আপনি ওই জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করবেন। তাহলে আপনার লার্নিংটা অনেক রোবাস্ট হবে। আপনি চিন্তা করতে পারবেন যে না, একটা মনীষী কথা বলছে, আমি আরো 4টা মনীষীর কথা জানি। সো আমার কাছে এজ এ ব্রেন, হিউম্যান ব্রেন, আমার কাছে এখন 4-5টা মানুষের ব্রেন আমার মাথায় আছে। সো এই ব্রেন গুলো যখন একসাথে করব, দেখবেন যে সবগুলোর স্ট্রেংথ এন্ড উইকনেস আপনার জানা আছে। সবগুলো সম্পর্কে আপনি যখন জানবেন তখন আপনি কম্বাইনলি অ্যাক্ট করতে পারবেন বেসড অন ইউর গিভেন সিনারিও। কথা কি বোঝা গেছে আমার, নাকি না সব মাথার উপর দিয়ে গেছে? স্যার বোঝা গেছে স্যার। ম্যানেজমেন্ট মডেল থিওরি যা কিছু বইয়ে দেখবেন সবগুলাই মাথায় নিবেন। কি কোনগুলা নিবেন? এক্সট্রাক্ট নিবেন হচ্ছে ডাইমেনশন গুলা, তারা কোন আঙ্গিকে কথা বলতেছে, তারা কোন এরিয়াটাকে ফোকাস করতেছে। এটা এমন না যে এটাই সর্বশেষ বাণী, এরপরে আর কোনো বাণী আসবে না। বাণী কন্টিনিউয়াসলি আসবে, মনীষীরা কথা বলবে, বইয়ে এটা ছাপা হবে, বাট বিষয়টা হচ্ছে আপনি মনীষীদের কথা থেকে কি পিক করতে পারতেছেন, এটা হচ্ছে আপনার লার্নিং। এখন বইয়ের মধ্যে এগুলো দিছে কেন? এগুলো দিছে আপনাকে ওয়েল ইকুইপ করার জন্য, যাতে করে আপনি পাস্ট হিস্টোরি, পাস্ট রিসার্চ, পাস্ট একটা সাবজেক্ট ম্যাটার অনুযায়ী পাস্ট কি কি জিনিস আছে, রিসার্চ করা হয়েছে, এগুলো আপনি জানেন। সো তার জন্য এটা ম্যানেজমেন্ট থিওরি, ম্যানেজমেন্ট বই আকারে আসছে। সো এসেন্সটা জানতে হবে আগে, দেন এসেন্স অনুযায়ী আপনাকে পিক করতে হবে মেইন এক্সট্রাক্ট গুলা। ওই এক্সট্রাক্ট গুলা নিয়ে আপনি কি করবেন, ডেলিভারি দিবেন আপনি প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবেন। সো ম্যানেজমেন্টের আসপেক্ট বা বইয়ে যা থিওরি আছে সবগুলাকেই কোর এসেন্সটা ধরতে হবে। কোর এসেন্স না ধরলে আপনি দেখতেছেন থিওরিটিক্যাল করলে লাভ হবে না। আজকাল কোশ্চেন যেভাবে আসে, কোশ্চেন আসে কিন্তু সব প্র্যাকটিক্যাল আসপেক্টে। সো যখনই আপনি একটা থিওরি প্র্যাকটিক্যাল আসপেক্টে না চিন্তা করে মিশাইয়া পড়বেন, ততক্ষণ আপনি কি পিকচারে গেলেন না, খালি পড়বেন আর ফেল করবেন, পড়বেন আর ফেল করবেন। সো এই যে সাইকেলটা, এই সাইকেলটাকে ওভারকাম করার জন্য আপনাকে অবভিয়াসলি ট্রাই করতে হবে যে লার্নিংটা যেন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়। লার্নিং যা করতেছেন এটার সাথে বাস্তবিক কি মিল আছে, বাস্তবিক এই লার্নিংটার সাথে আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনি একটা ওই পজিশনে বসে যে আমি যদি অ্যাকচুয়ালি অ্যাক্ট করি তাহলে আমার কি আসলে এই নলেজটা কাজে দেবে কিনা। যদি কাজে না দেয় তাহলে কোন জায়গাটা কাজে দিবে ওই জায়গাটা পিক আপ করে নিতে হবে, কারণ ওইখান থেকেই পরীক্ষা হলো কোশ্চেন আসবে। তো আপনারা অনেকে বলেন যে স্যার পরীক্ষার জন্য এক্সাম স্ট্যান্ডার্ড কোনগুলা? এক্সাম স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যে একটা থিওরি পড়ছেন, থিওরিটাকে প্র্যাকটিক্যাল আসপেক্ট যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভেগ এরিয়াতে আছেন, আপনি আনক্লিয়ার অ্যাম্বিগুয়েশনে আছেন। সো অ্যাম্বিগুইটি এন্ড অ্যাম্বিগুয়েশন ক্লিয়ার করতে গেলে আপনাকে প্র্যাকটিক্যাল আসপেক্টে ওটাকে নিয়ে আসতে হবে, এন্ড প্র্যাকটিক্যাল আসপেক্টে প্র্যাকটিক্যাল সিনারিওতে ওটা চিন্তা করতে হবে। দেন ইউ উইল লার্ন সামথিং, ইউ উইল ইমপ্লিমেন্ট সামথিং ইন ইউর লাইফ। বিজনেস ফাংশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, অপারেশন আমরা দেখবো। এইচআরএমএস আছে, দেন হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। সো ম্যানেজমেন্ট কি? হোয়াট ইজ ম্যানেজমেন্ট? সো ম্যানেজমেন্টের কথা দেখেন, স্টুয়ার্ট এক ভদ্রলোক বলছে গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। কত সুন্দরভাবে বলছে দেখেন।
সে যে এই কথাটা বলছে, অবভিয়াসলি সে কি অনেক কিছু চিন্তা করে বলছে, অনেকগুলো প্যারামিটার এখানে কানেক্টেড আছে। যে ম্যানেজমেন্ট হচ্ছে ইজ এনিথিং কি দ্যাট গেট দ্য থিংস ডান থ্রু আদার পিপল। সো এটা এটা ওয়ান অফ দ্য ডাইমেনশন। এখন আপনি যদি বলেন শুধু এই ডেফিনেশনটার মধ্যে দুনিয়া সবকিছু খুঁজে পেতে পাবেন না, বা আবার এই ডেফিনেশনটাতে যা আছে এটা আবার অন্য কোথাও পাবেন না। গট মাই পয়েন্ট? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন নাকি না শুধু শুনতেছেন আর অন্য কিছু করতেছেন জয়েন করে? সবাই কি পিকচারে আছেন, কথা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ম্যানেজমেন্টের এই যে ডেফিনেশনটা বলা আছে গেটিং থিংস ডান থ্রু আদার পিপল, এখানে কি বলা আছে যে উনি একটা ভিউ দিছে, ওনার ভিউটা কি, উনি বলতেছে যে মানুষের মাধ্যমে কাজ করানো ম্যানেজমেন্ট। অবভিয়াসলি এটা একটা কি রিজনেবলনেস আছে, এটা একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, যার কারণে এটা বইয়ে ছাপা হয়েছে। এখন আপনি যদি বলেন যে স্যার এটা থেকে কি লার্নিং আছে, আপনি চিন্তা করেন ম্যানেজমেন্ট ইজ কি, ম্যানেজমেন্ট ইজ কি টু গেট দ্য থিংস ডান, to get that things done through the other people, through the given resources, through the given parameters. এবার আসেন সেকেন্ড ডেটটা কি বলতেছে, এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কন্ট্রোল পারফরমেন্স অফ এ কালেকটিভ গোলস। উনি আবার একটু একটু রংচং মাখাইতে গেছে, সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট বলতেছে। তার মানে কি, আমরা সোসাইটিতে যেহেতু বাস করি, এটা একটা সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট হবে, সোসাইটির সব নর্মস মেনে চলবে। এন্ড কন্ট্রোল পারফরমেন্স, দ্যাট মিনস কি, কন্ট্রোল মিনস কি, কন্ট্রোল ফর হোয়াট, কন্ট্রোল মিনস যারা ডাইরেকশনে আছে তাদের ডাইরেক্টিভ অনুযায়ী চলতে হবে বিজনেস, তাদের ডাইরেক্টিভ অনুযায়ী ম্যানেজমেন্ট চলবে। অফ কালেকটিভ গোলস, কালেকটিভ কথাটা কেন বলছে, কারণ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন ইজ এ কালেকটিভ অ্যাপ্রোচ, এটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ না। যখনই আমরা ইন্ডিভিজুয়াল থেকে ম্যানেজ অর্গানাইজেশনে যাব, অর্গানাইজেশনের একটাই পার্ট হচ্ছে ম্যানেজমেন্ট। সো কালেকটিভ মিনস ইন্ডিভিজুয়াল, যদি মানুষ একা করতে পারতো তাহলে অর্গানাইজেশনের দরকার হইতো না। সো অর্গানাইজেশনের এসেন্সটা আসছে কারণ মানুষ টুগেদার উই ক্যান অ্যাচিভ মোর, ওই কনসেপ্ট থেকে। সো কালেকটিভ গোলস ক্যান সুপারসিড এনিথিং ইন্ডিভিজুয়াল, রাইট? সো কালেকটিভ গোলস এর এখানে ডেফিনেশনে কি কি বলছে, যে অবজেক্টিভস হ্যাভ টু বি সেট ফর দ্য অর্গানাইজেশন, দেয়ার মাস্ট বি সাম অবজেক্টিভ ইন দ্য অর্গানাইজেশন, দেন সামবডি হ্যাজ টু মনিটর দ্য প্রোগ্রেস এন্ড রেজাল্ট। কারণ কি, কারণ খোদার নামে চললে হবে না, মনিটর করতে হবে, রেজাল্ট মনিটর করতে হবে, প্রোগ্রেস মনিটর করতে হবে। সো দিস ইজ পার্ট অফ ম্যানেজমেন্ট। Somebody has to communicate and sustain corporate values, ethics and operating principles. আপনার মনিটরিং করবে ইন লাইট অফ হোয়াট, ইন লাইট অফ কর্পোরেট ভ্যালুস, ইথিক্স এন্ড অপারেটিং প্রিন্সিপালস। সো কিভাবে মনিটর করবে সেটার গাইডলাইন্স থাকতে হবে বেসড অন ইউর ইথিক্স এন্ড অপারেটিং প্রিন্সিপালস। এন্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট somebody has to look after the interest of the organizations and the other stakeholder. That means আপনাকে ক্যাটালিস্ট হিসেবে মাঝখানে কাজ করতে হবে, যে মাঝখানে কি কি হিসেবে কাজ করবেন, মাঝখানে আপনি অর্গানাইজেশনের ওনার অর স্টেক হোল্ডার যারা আছে, যার যার স্টেক রক্ষা করার জন্য আপনি কি করতেছেন, রোল প্লে করতেছেন অনলি। সো ওইটাকে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছেন। সো আপনি একজন ওয়ান সেট অফ ওনার আছে যাদের কি না এক্সপার্টিস নাই বিজনেসকে রান করার, তাদের পক্ষ হয়ে আপনি কি করতেছেন, বিজনেসকে রান করার এক্সপার্টিস দিচ্ছেন কাকে, ওনারকে। সো ইউর প্রাইম অবজেক্টিভ শুড বি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার্স এন্ড এট লার্জ দ্য স্টেক হোল্ডার্স। শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট প্রোটেক্ট করবেন অ্যাজ ওয়েল এজ আদার স্টেক হোল্ডার যারা আছে। এখন শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গিয়ে আপনি যদি আদার যারা স্টেক হোল্ডার আছে, এমপ্লয়িকে এক্সকিউজ করেন, সোসাইটির আদার যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে যদি এক্সকিউজ করেন তাহলেও হবে না। সো আপনাকে ওয়েল ব্যালেন্স অ্যাপ্রোচে যাইতে হবে, যেখানে শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট প্রোটেক্ট হবে অ্যাজ ওয়েল এজ স্টেক হোল্ডারদের ইন্টারেস্টটা কি হবে, ম্যাক্সিমাইজ হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই ডায়াগ্রামটা দেখেন যে অর্গানাইজেশন ইকোসিস্টেম, এটা একটা ওভারঅল সিস্টেম। এটা আপনার, এটা যদি মাথায় না থাকে তাহলে আপনি অর্গানাইজেশনে কিছুই বুঝবেন না। মানে একটা অর্গানাইজেশন কিভাবে চলে, একটা অর্গানাইজেশনে কে কোন রোল প্লে করে, এটা বোঝার জন্য এই ডায়াগ্রামটা খুব জরুরি সবার জন্য বলা। আপনারা যারা ভেরি নিউ টু দা জার্নি, সিএ জার্নি, তাদের জন্য এই জিনিসটা মানে আপনার এমন কোনো সাবজেক্ট না যেখানে লাগবে না এটা আন্ডারস্ট্যান্ডিংটা। এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার অফ দা অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন কিভাবে চলে, ইকোসিস্টেম। আমরা বলি না যে একটা মানে বাস্তু সংস্থান, তো শুনছি আমরা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। এখানে প্রত্যেকটা জিনিস কানেক্টেড নেটের মতো, একটার সাথে আরেকটা কি কানেক্টেড, ইন্টার কানেক্টেড ডিভাইস, সবগুলাই হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনি যখন দেখবেন যে মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ইকোসিস্টেম যেমন জরুরি, এই অর্গানাইজেশনের প্রত্যেকের রোল প্লে করার জন্য প্রত্যেকের জায়গায় তার ইন্ডিপেন্ডেন্ট রোল আছে, ওই রোল গুলো প্লে করা জরুরি।
সো অর্গানাইজেশন ইকোসিস্টেমে একদম শুরু থেকে যদি বলি শেয়ার হোল্ডার, আপনি মালিক, আপনার সাথে কোনো কি নাই, আপনি সবার উপরে শেয়ার হোল্ডার। এখন শেয়ার হোল্ডারের মধ্যে দেখেন শেয়ার হোল্ডার কি করতেছে, ইলেক্ট করতেছে বোর্ড অফ ডাইরেক্টরস। কেন ইলেক্ট করতেছে, ক্যান এনিওয়ান সে শেয়ার হোল্ডার কেন বোর্ড অফ ডাইরেক্টরস ইলেক্ট করতেছে? হু আর দ্য বোর্ড অফ ডাইরেক্টরস? ক্যান এনিওয়ান সে হু আর দ্য বোর্ড অফ ডাইরেক্টরস or who are the member of the board? শেয়ার হোল্ডার তাদেরকে ইলেকশনের মাধ্যমে ইয়ে করে, মানে স্যার বোর্ড কেন গঠন করে কেন শেয়ার হোল্ডার ইলেকশনের মাধ্যমে গেল? শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার তো স্যার অনেকগুলো থাকে, অনেকগুলো শেয়ার মিলে একসাথে ইয়ে হয়, সবাই মিলে তো স্যার এক ইয়ে করতে পারবে না, মানে অপারেট করতে পারবে না, তাহলে তো তার কোম্পানিটা সেভাবে রান করবে না। সবাই বিভিন্ন ধরনের মতামত দিবে, সেক্ষেত্রে স্যার তারা শেয়ার হোল্ডাররা কি করে যে আমরা একটা ইলেকশন করে একটা বোর্ড গঠন করে দেবো, সে বোর্ডের আন্ডারে চলবে, এরকমটা। সবাইকে একমত? আপনার নামটা কি? জি স্যার, একমত স্যার। স্যার আমার নাম প্রতীক। প্রতীক, সবাই কি প্রতীকের কথার সাথে একমত? প্রতীক যা বললো শেয়ার হোল্ডার এন্ড বোর্ড অফ ডাইরেক্টরস নিয়ে, জি স্যার। কারো দ্বিমত আছে বা কারো কোনো এডিশন আছে যে না এটার সাথে স্যার এটাও মনে হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট, এই কারণে বোর্ড অফ ডাইরেক্টরস? এনি আদার ভিউজ? নো ভিউজ, ওকে। সো এইখানে প্রতীক যেটা বললো, প্রতীকেরটা 100% অ্যাকুরেট, জাস্ট টু দ্য পয়েন্টে কথা। আমরা 1000 জন, 1 লাখ জন, 10 লাখ জন শেয়ার হোল্ডার, একটা কোম্পানি 10 লাখ শেয়ার হোল্ডার থাকতে পারে, বা একটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আরো বেশি হতে পারে। সো ওই 10 লাখ শেয়ার হোল্ডারের পক্ষে একটা কোম্পানি রান করা পসিবল না, যার জন্য বেস আউট অফ দ্য শেয়ার হোল্ডার্স আমরা কয়েকজনকে কি করে নির্বাচিত করি। কারা নির্বাচিত করে? শেয়ার হোল্ডারই তাদের নিজের মধ্যে থেকে নির্বাচিত করে যে না, আউট অফ 1000 জন বা 10 লাখ জন বা 1 কোটি জন, these 20 people will run the show, these 20 people will act on behalf of the shareholder। এখন আপনারা বলেন যে একটা কোম্পানির যদি শেয়ার হোল্ডার ধরেন সে ফর এক্সাম্পল 1 মিলিয়ন, সো 1 মিলিয়নের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডের সাইজ হতে পারে 20 বা হোয়াট এভার 20, ধরে নিলাম 20, বাট এটা লিমিটেশন আছে, দেখা গেছে যে মিনিমাম 2 জন থাকতে হয়, ম্যাক্সিমাম অনেকজন হইতে পারে, 20 জন হইতে পারে। সো বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে আমি যদি বলি যে আমার 10 লাখ শেয়ার হোল্ডার আছে, আউট অফ 10 লাখ শেয়ার হোল্ডারের মধ্যে আমি 20 জনকে নমিনেট করব টু রান দ্য শো, টু বি রিপ্রেজেন্টেটিভ অফ আস, তাহলে আমরা কিভাবে করব? এটা একটা প্রসেস আছে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে প্রত্যেক বছর একটা কোম্পানির এজিএম হয়, কি অ্যানুয়াল জেনারেল মিটিং বলে। সো ওই মিটিং এ ভোটিং করা হয় যে না হু উইল বি দা বোর্ড অফ ডাইরেক্টরস, হু উইল বি দা মেম্বার অফ দা বোর্ড, দেন মেম্বার গুলো সিলেক্ট করা হয়। আউট অফ দোজ 20 মেম্বার, ওই মেম্বার গুলো আবার মেজরিটি ভোট দিয়ে একজনকে কি করে, ওই মেম্বারদের একটা লিডার বানায়, যাকে চেয়ারম্যান বলে। কি বলে? চেয়ারম্যান অফ দ্য বোর্ড বলে। সো চেয়ারম্যান অফ দ্য বোর্ড সামটাইমস তার কাস্টিং বোর্ড থাকে, এটা এটা ডিফারেন্ট ইস্যু। সো চেয়ারম্যান থাকে একজন এন্ড 20 জন মেম্বার থাকে, ঠিক আছে, ইনক্লুডিং চেয়ারম্যান। সো যদি এমন হয় যে এই 20 জন কার হয়ে কাজ করতেছে? শেয়ার হোল্ডার হয়ে কাজ করতেছে। এখন আমি যদি বলি এই বোর্ড অফ ডাইরেক্টরস এর কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে, আপনার কাছে কি মনে হয় যে না বোর্ড অফ ডাইরেক্টরস এর কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে কি নাই? স্যার আছে, কারণ স্যার বোর্ড অফ ডাইরেক্টর যারা থাকে তারাও তো স্যার শেয়ারের মালিক থাকা লাগে তাদের। আচ্ছা, ওকে। বাট আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বোর্ড অফ ডাইরেক্টরস, ধরেন যে আপনার শেয়ার আছে, আপনি বোর্ড অফ ডাইরেক্টরস, নো ম্যাটার, বাট বোর্ডের কমপ্লিটলি একটা কোম্পানির বোর্ডের কোনো অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি আছে? আপনার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য বোর্ড? মানে বোর্ডের কি কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে না বোর্ড ইজ অল ইন অল? বোর্ড বোর্ড হচ্ছে শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করে, মানে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের। ওকে, কার কাছে অ্যাকাউন্টেবিলিটি আছে? শেয়ার হোল্ডারদের কাছে। ওকে, ভেরি গুড। সো আমি জানতে চাচ্ছি যে আপনারা 10 লাখ শেয়ার হোল্ডার মিলে 20 জনকে বোর্ড অফ ডাইরেক্টরস নমিনেট করলেন, ওই 20 জন কি সর্বেসভা কিনা? না, কোশ্চেনটা হচ্ছে ওই 20 জন সর্বেসভা না, ওই 20 জন আবার প্রত্যেক বছর বছর কি হয়, চেঞ্জ হয়, ইলেকশন হয়, তার অ্যাকাউন্টেবিলিটি আছে, অ্যাকাউন্টেবিলিটি টু দ্য শেয়ার হোল্ডার্স হু ইলেক্ট দেম।
সো তা আলটিমেট চাবিকাঠিটা কার হাতে? শেয়ার হোল্ডারের কাছে। যদিও সেটা বাংলাদেশের ইলেকশনের মতো হয়ে গেছে, যদিও সেটা বাংলাদেশের কালচারে, যেটা কি বাংলাদেশের শেখ হাসিনার ইলেকশন, বাট ডেভেলপ কান্ট্রিতে শেয়ার হোল্ডার ইজ দ্য সুপ্রিম অথরিটি। শেয়ার হোল্ডাররা চাইলে আপনাকে স্যাক করতে পারবে, চাইলে আপনাকে কি ক্ষমতা বসাইতে পারবে। বাট বাংলাদেশে পাবলিকের যেমন ক্ষমতা নাই, বাংলাদেশে কোম্পানির শেয়ার হোল্ডারের কোনো ক্ষমতা নাই। সো শেয়ার হোল্ডার, ইচ এন্ড এভরি শেয়ার হোল্ডার হ্যাজ এ ভ্যালিড ভোট। ওই ভোটের মাধ্যমে বোর্ড অফ ডাইরেক্টরস নমিনেট করে, এন্ড বোর্ড অফ ডাইরেক্টরস অবভিয়াসলি হ্যাভ সাম সার্টেন অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ ওয়েল এজ রেসপন্সিবিলিটি টু দ্য বোর্ড অ্যাজ ওয়েল এজ শেয়ার হোল্ডার। ওকে, সো বোর্ডের কথা যদি বলি, বোর্ডের বেসিক্যালি একটা বোর্ডে ডিফারেন্ট ফাংশন থাকে। সো জেনারেলি ওই ফাংশন গুলাকে চারটা ভাগে ভাগ করে দিস। একটা হচ্ছে যে বোর্ডের তো ফাংশন আছে অনেকগুলা, কারণ এই বোর্ডের কাজ কি, যদি মোটা দাগে বলেন, বোর্ডের কাজ হচ্ছে কোম্পানিটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন কোম্পানি সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে there are prime four or five functions are there. এক নম্বর কথা বলতেছি যে অডিট কমিটি, অডিট কমিটির কথা পরে আসতেছি। এক নম্বর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কমিটি। কর্পোরেট গভর্নেন্স কমিটি কি? কর্পোরেট গভর্নেন্স কমিটি হচ্ছে আপনি শেয়ার হোল্ডারদের যে রিপ্রেজেন্টেটিভ, ওই রিপ্রেজেন্টেটিভের মধ্যে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরও থাকবে, যার কি কি নাই, কোনো কোম্পানির প্রতি স্টেক নাই। সে এনশিওর করবে যে আপনার কোম্পানির গভর্নেন্স, গভর্নেন্স মিন্স কি, এই যে চেন অফ কমান্ড, শেয়ার হোল্ডাররা অ্যাকাউন্টেবল হবে, বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাকাউন্টেবল হবে শেয়ার হোল্ডারের কাছে, এন্ড বোর্ড অফ ডাইরেক্টরস এর কি নাই, তাদের অ্যাফিলিয়েটেড কোনো নিজস্ব কোনো স্টেক নাই ওভার টু দ্য শেয়ার হোল্ডার স্টেক। দ্যাট মিনস তারা কোম্পানির স্বার্থের জন্য কাজ করে। এমন অনেক বোর্ড অফ ডাইরেক্টরস আছে যারা কি করে, অ্যাফিলিয়েটেড কোম্পানি, তার নিজস্ব কোম্পানির সাথে কি করে, বিজনেস করে, যেটা কোম্পানি শেয়ার হোল্ডারদের এগেনস্টে যায়, বা কোম্পানির ম্যাক্সিমাম, মানে কোম্পানির ইন্টারেস্টটা ম্যাক্সিমাইজ হয় না। সো কর্পোরেট গভর্নেন্স হচ্ছে এমন একটা বডি বা এমন একটা কমিটি, সাব কমিটি অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, যেটা চেয়ারম্যান থেকে জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস মোস্টলি। তার কাজ হচ্ছে কি করা, তার কাজ হচ্ছে যে ওভারঅল যে চেন অফ কমান্ডটা বোর্ড অফ ডাইরেক্টরস এর ওভারঅল ফাংশনালিটিটা চেক করা, যে এটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড আনবায়াসড ওয়েতে চলতেছে কিনা। আপনারা এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলা দেখবেন যে নেক্সট লার্নিং এ এভরিওয়্যার আপনার লাগবে। যদি লার্নিংটা ক্লিয়ার থাকে, এখন দেখবেন যে মনে হচ্ছে যে না, এই জিনিসগুলো অনেক অনেক হেল্প করতেছে আপনার নিজের, যখন নিজে পড়তে যাবেন। শুধুমাত্র বিজনেস ফাইন্যান্স না, আপনি বিজনেসে যে কোনো জায়গায় যান, ইভেন প্র্যাকটিক্যাল লাইফেও আপনাকে ওই এসেন্সটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে যে কর্পোরেট গভর্নেন্স কমিটির ফাংশনটা কি, বেসিক্যালি কেন কর্পোরেট গভর্নেন্স কমিটিটা আসছে। মেন রিজনটা হচ্ছে যে বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে দুর্নীতি থাকে। সো ওইটাকে এনশিওর করার জন্য, ওইটাকে গভর্ন করার জন্য দেয়ার ইন্ডিপেন্ডেন্ট সাব কমিটি থাকে, যেটা চেয়ারম্যান থাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। সো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এনশিওর করে যে না, বোর্ডটা ওয়েল ফিট আছে, সুইটেবল আছে, এন্ড তারা বেস্ট এক ফর দ্য শেয়ার হোল্ডার কাজ করতেছে। সেম থিং দ্য অডিট কমিটি। অডিট কমিটির ক্ষেত্রে ভেরি সেন্সিটিভ কমিটি, যেটা রিপোর্টিং সরাসরি শেয়ার হোল্ডারের কাছে আছে। তারা কি করে, অডিট কমিটির কাজ হচ্ছে কোম্পানির যে অ্যানুয়াল অডিট হয়, এক্সটার্নাল অডিট যেটা বলি আমরা, ওই এক্সটার্নাল অডিটররা তার সাথে ডাইরেক্টলি লিঙ্ক করা থাকে, and তারা রিপোর্টিং করে কোম্পানি কি আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ দেয় কিনা সেটা এনশিওর করে। এন্ড অডিট কমিটি ডাইরেক্টলি রিপোর্টিং টু দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল এজ শেয়ার হোল্ডারের কাছে আছে। ম্যানেজমেন্ট রিসোর্স কমিটি কি, আপনারা যে ম্যানেজমেন্ট অ্যাপয়েন্ট করবে, সিএফও দিবে, সিও নিবে, এই সবগুলা রিসোর্স ওয়েল ডাইভার্সিফাইড আছে কিনা ওটা চেক করে কে, ম্যানেজমেন্ট রিসোর্স কমিটি। এন্ড রিস্ক কমিটি, আপনার বিজনেস মডেল কি, আপনার বিজনেসের মডেল অনুযায়ী আপনার বিজনেসের কি কোর এরিয়া আছে, রিস্ক এরিয়া আছে, বিজনেস রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড এটাকে মিটিগেশন করে একটা অ্যাকসেপ্টেবল লেভেল নিয়ে বিজনেস রান করানোর কাজ হচ্ছে রিস্ক কমিটির কাজ। এখন আপনি যদি বলেন, সে ফর এক্সাম্পল ব্যাংকের ক্ষেত্রে রিস্ক কমিটির কাজ কি, একটা এক্সাম্পল বলি। ব্যাংকের ক্ষেত্রে রিস্ক কমিটির কাজ কি, ব্যাংকের ক্ষেত্রে রিস্ক কমিটির কাজ হচ্ছে ব্যাংক যখন ইনভেস্ট করে বা লোন দেয় টু দ্য কাস্টমার, তো রিস্ক কমিটির কাজ হচ্ছে যাকে লোন দিচ্ছে তার ক্রেডিটটা ঠিক মতো আছে কিনা, ডিউ ডিলিজেন্স মেনটেন করে লোন দিচ্ছে কিনা কোম্পানি, ওইটাকে এনশিওর করা যে লোন স্যাংশনের ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা, যে লোন সম্পূর্ণটা গায়েব হওয়ার, এনপিএল হওয়ার, যেটাকে নন পারফর্মিং লোন বলি আমরা। সো এই রিস্ক কমিটি এনশিওর করবে যে আপনার অর্গানাইজেশন যে লোন দিচ্ছে, এই লোন দেওয়ার প্রসেসটা ঠিক আছে কিনা, লোন কোন কোন ক্রাইটেরিয়ার উপর দিতেছে ওটা ঠিক আছে কিনা, নাকি না ওইখান থেকে কোনো রিস্ক জেনারেট হচ্ছে যেটা আপনার বিজনেসের জন্য ক্ষতিকর। সো রিস্ক কমিটি হচ্ছে ফ্রম দ্য টপ থেকে আপনাকে গাইডেন্স দিবে, মনিটরিং করবে আপনার বিজনেস প্রসেস ওভারঅল কোন লেভেলে যাচ্ছে, কোন ডাইমেনশনে যাচ্ছে, যেটা বিজনেসের জন্য কনজেনিয়াল কিনা, নাকি বিজনেসের জন্য ক্ষতিকর, ওটা রিস্ক কমিটির কাজ। এন্ড দ্য ফাইনাল থিং ইজ দ্যাট
আলটিমেটলি বোর্ড অফ ডাইরেক্টর সবকিছু ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দেয়, ম্যানেজমেন্টকে একটা ডাইরেকশন দিয়ে ছেড়ে দেয় যে না এবার চলো, জেনারেলি। বাট ইন এ ডেভেলপ কান্ট্রি, ইন এ ওয়েল অর্গানাইজেশন কোম্পানি, ইন এ লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এই প্রত্যেকটা ফাংশন অ্যাক্টিভ, প্রত্যেকটা ফাংশনের সুপ্রিম পাওয়ার দেওয়া আছে এবং তারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে রান করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু মিসিং। একটু মিসিং না, পুরোটাই মিসিং। কারণ বোর্ড অফ ডাইরেক্টরস দেখা গেছে যে আপনার ধরেন সব ফ্যামিলি বেসড বোর্ড। যদি বলেন আপনার হচ্ছে টপ 5টা কর্পোরেট হাউস, টপ 5টা কর্পোরেট হাউসের মধ্যে নিজের মাইয়া বউ নিজে, তারপর নিজের জামাই থাকলে জামাই, জির জামাই থাকলে জির জামাই, নাহলে পুতের জামাই, এমনি দিয়ে বোর্ড চলতেছে। বাট বোর্ডের যে এক্সপার্টিস দরকার, ওই এক্সপার্টিসের দরকার নাই, কারণ সবগুলা কি প্রাইভেট শেয়ার বেসড, প্রাইভেট ইনভেস্টমেন্ট বেসড। যার কারণে কি হয় না, ওই বোর্ডের যে ডাইরেকশনটা দরকার, বোর্ডের যে এন্টারপ্রেনারশিপটা দরকার, বোর্ডের যে এক্সপার্টিসটা দরকার, ওই এক্সপার্টিসটা বোর্ড পায় না। যার কারণে বিজনেসটা একটা লেভেলে স্টাক হয়ে যায়। কারণ আপনি যখন এক্সপার্টিস লোককে আপনি বোর্ডে রাখবেন, বোর্ডে অ্যাপয়েন্ট করবেন, তখন আপনার বিজনেসের অবভিয়াসলি ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়। সো এটা হচ্ছে কোর থিং। আচ্ছা, পাওয়ার এন্ড অথরিটি ম্যাট্রিক্স। পাওয়ার এন্ড অথরিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার কোর থিং কি, কোর থিং হচ্ছে আগে আমরা ইন্ডিভিজুয়াল আইটেম গুলা জানি যে পাওয়ার কি। পাওয়ার মানে হচ্ছে আপনার ক্ষমতা আছে, আপনি কোনো কিছু করতে পারবেন, দিস ইজ পাওয়ার। এন্ড হোয়াট ইজ অথরিটি? অথরিটি ইজ দ্য রাইট। দেখেন, পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি, অথরিটি ইজ দ্য রাইট। ক্যান ইউ ডিফারেন্সিয়েট দিস টু? আপনার মনে হতে পারে যে না স্যার, পাওয়ার এন্ড অথরিটি তো একই মনে হচ্ছে। না, পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি এন্ড অথরিটি ইজ দ্য রাইট। দুটার ডিফারেন্সটা বুঝতে পারছেন? পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু গেট থিংস ডান and authority is the right to do something or to require someone else to do it. ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে অ্যাবিলিটি। আপনার অ্যাবিলিটি আছে বাট আপনি কি করতেছেন না, এক্সারসাইজ করতেছেন না, এটা এক জিনিস। আর একটা হচ্ছে আপনাকে রাইট দেওয়া আছে বাট আপনাকে পাওয়ার দেওয়া নাই। ঠিক আছে, আপনাকে অর্গানোগ্রামে আপনার রাইট দেওয়া আছে যে আপনি টু ডু সামথিং করার জন্য আপনাকে রাইট দেওয়া আছে, বাট পাওয়ার দেওয়া নাই। মানে কি, আপনার ওই অ্যাবিলিটি নাই, আপনাকে ওই রিসোর্স দেয় নাই, আপনার নিজের ক্যাপাসিটি নাই, তাহলে হবে না। ম্যানেজমেন্ট রান করতে গেলে পাওয়ার এন্ড অথরিটি দুইটাই সিমালটেনিয়াসলি কি করতে হবে, ডেলিগেট করতে হবে। রেসপন্সিবিলিটি বেসিক্যালি, রেসপন্সিবিলিটি সবসময় মনে রাখবেন, ইটস অ্যান অব্লিগেশন, ইটস অ্যান obligation that someone has to do the thing that the person in authority over them has required. That means আপনাকে একটা অব্লিগেশন দিয়ে দিছে, যে অব্লিগেশনটা কি এনশিওর করতেছে যে আপনি যেই কাজের জন্য আপনাকে রেসপন্সিবল করছে ওই কাজের জন্য আপনার অব্লিগেশন আছে। দ্যাট মিনস আপনাকে যে পার্সনের কথা যদি বলি, যে এই পার্সনের রেসপন্সিবিলিটি আপনাকে দিচ্ছে, দ্যাট মিনস ওই পার্সনের রেসপন্সিবিলিটি নেওয়া আপনার কি অব্লিগেশন। ওকে, দেন accountability is the person liability to answer for what has happened to those but with a legitimate interest in the matter. That means হচ্ছে আপনাকে রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি দুটোর মধ্যে যদি ডিফারেন্সিয়েট করেন, what is the key thing? Can anyone say? রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পার্থক্য কি হতে পারে? অ্যাকাউন্টেবিলিটিতে হচ্ছে জবাবদিহিতা আছে, যেটা রেসপন্সিবিলিটিতে নাই। ওকে, ওকে, any other idea? অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেসপন্সিবিলিটির মধ্যে একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবেন কেউ, যে না স্যার আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি ইজ দিস এন্ড রেসপন্সিবিলিটি ইজ দিস? স্যার, রেসপন্সিবিলিটি বলতে স্যার একটা কাজের সাথে সংযুক্ত থাকা এবং কাজটা নিজের দায়িত্বে থাকা, নিজের দায়িত্বে সে কাজটা করা, এবং কাজটা করার পরে যেই আউটপুটটা থাকে সেটা হচ্ছে স্যার হায়ার অথরিটির সাথে হচ্ছে জবাবদিহিতা করা, যে এটার জন্য এইটা হচ্ছে আমি এইটা করছি, এই কাজটা করছি, এইটা হচ্ছে স্যার অ্যাকাউন্টেবিলিটি। এমনটা কি? ভেরি গুড। কে? প্রতীক? জি স্যার, প্রতীক। আচ্ছা, দুজনটাই রাইট, আপনারটা একটু এলাবোরেট। ভেরি নাইস, ভেরি নাইস এক্সপ্লেনেশন। যেটা হচ্ছে যে ও যেটা বলছে ভেরি ভেরি ক্লোজ টু রাইট আনসার, যেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি ইজ সামথিং দ্যাট আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আপনার এটা বেস্ট এক্সাম্পল যদি বলি,
আপনার ফার্মে আছেন না, এখন ফার্মে আপনার জেডি আছে না? জেডি মানে তো বুঝি জব ডেসক্রিপশন আছে না? এজ জি এন স্যার। আর্টিকেল স্টুডেন্ট আপনার এই জিনিসগুলো করতে হবে। এজ এন আর্টিকেল স্টুডেন্ট আপনার ফার্মে অডিট টিমে কাজ করলে আপনার অডিটে হেল্প করতে হবে এজ এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। বা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা প্রতি মাসে কি কি কাজ আছে বা একটা ক্লায়েন্ট অ্যাসাইনমেন্টে আপনার কি কাজ আছে, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি comes from the core things that you are required to do. বুঝা গেছে কথা? যেটার জন্য আপনাকে হায়ার করা হয়েছে, যেটার জন্য আপনাকে নেওয়া হয়েছে, মানে আপনি যে জন্য এক্সিস্ট করেন সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। কথা বোঝা গেছে ক্লিয়ারলি না কোনো কনফিউশন আছে? আপনি একটা অর্গানাইজেশনে যে কারণে এক্সিস্ট করেন সেটা আপনার রেসপন্সিবিলিটি। এন্ড এটা ওয়েল কমিউনিকেটেড হইতে হবে, ওয়েল রিটেন হইতে হবে, ওয়েল কমিউনিকেটেড, ওয়েল রিটেন এন্ড ওয়েল আন্ডারস্টুড হইতে হবে বাই দ্য বোথ পার্টি। যে আপনাকে রেসপন্সিবিলিটি দিচ্ছে এবং যে নিচ্ছে, দুজনের কাছে এটা কি হইতে হবে? ক্লিয়ারলি কমিউনিকেটেড হইতে হবে। দ্যাট মিনস আমি আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিলাম, বাট এই রেসপন্সিবিলিটিটা ডকুমেন্টেড না, তাহলে আপনি যে কোনো সময় ইগনোর করতে পারবেন। অ্যাজ ওয়েল এস এটা যদি রিটার্ন না থাকে বা আপনি যদি নিজেই না বুঝেন যে আপনার রেসপন্সিবিলিটি কি, তাহলে কিন্তু কাজ হবে না। So responsibility is something that you are required to do, and you are the key person to do. So আপনি এটাকে চাইলেও কি করতে পারবেন না, বলতে পারবেন না যে না আমি তো এটার জন্য না। সো আপনাকে রেসপন্সিবিলিটি বলা হয়েছে এই কারণে যে এটা ওয়েল ডকুমেন্টেড এন্ড কমিউনিকেটেড হইতে হবে। সো আপনি কি কারণে এক্সিস্ট করেন সেটা আনসার হচ্ছে রেসপন্সিবিলিটি। এন্ড অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে হোয়াট ইজ ইউর আউটকাম, এন্ড সামওয়ান হ্যাজ টু টেক কেয়ার অফ ইউর আউটকাম। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে ওই জায়গা থেকে আসছে যে আপনাকে যেই কারণে রাখা হয়েছে এটাকে অবভিয়াসলি তা আপনার উপরে কি আছে, হায়ারার্কিতে কেউ না কেউ আছে। সো যেই আপনার উপরে আছে হায়ারার্কিতে, তার কাছে আপনার আউটকামটা সাবমিট করা, আপনার ওটাকে কি করা, আপনি আপনাকে ফিল অফ সেন্স দেওয়া যে না আপনি যা করতেছেন বেসড অন ইউর রেসপন্সিবিলিটি দেয়ার মাস্ট বি সাম রিপোর্টিং টু সামওয়ান এলস। এটাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি। দ্যাট মিনস আপনাকে অ্যাকাউন্টেবিলিটি ইজ এ সেন্স অফ লায়াবিলিটি। বুঝা গেছে কথা নাকি বুঝতেছেন না? অ্যাকাউন্টেবিলিটি ইজ বেসিক্যালি দ্য সেন্স অফ লায়াবিলিটি দ্যাট আপনাকে একটা কাজের জন্য রাখা হয়েছে এন্ড আপনার উপরে কেউ না কেউ আছে। আপনি যখন মনে করবেন যে না, আপনি দেখবেন যে এটা একটা সাইকোলজিক্যাল থিং, যখন দেখবেন যে না আপনি বস, আপনার উপরে এটার জন্য কোনো পার্টিকুলার কাজের জন্য অ্যাকাউন্টেবিলিটি নাই, তার মানে কিন্তু আপনার কাজ হবে না। কথা বুঝতে পারতেছেন? ধরেন সে ফর এক্সাম্পল আপনার রেসপন্স জন্য, বাট ওই 5টা কাজের মধ্যে একটা কাজ আছে যেটা অ্যাকাউন্টেবিলিটি নাই। সে ফর এক্সাম্পল আপনি অডিট ফার্ম হিসেবে কাজ করতেছেন, সব ঠিক আছে, বাট খেয়াল করেন, বাট আপনার আপনার বস যে টিম সুপার, আপনি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন, ধরেন বেডপিসিতে অডিট করতেছেন। এখন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার বস যা কাজ দেয় তা করা। আপনি সুন্দর করে করে উঠে দিন 4টার মধ্যে গোটা কাজ আছে, তার মাঝখানে একটা এডিশনাল কাজ দিচ্ছে আপনার সুপারভাইজার, যে কাজে বলতেছে যে না তুমি আমার এই রিপোর্টটা বানাতে দাও, আমি খালি খালি এটা মেল করব। কাকে? সুপারভাইজার বসকে মেল করবে। সো আপনি যখন এই জিনিসটা করবেন, আপনার মধ্যে কিন্তু দুটা জিনিস আছে, আপনার মধ্যে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। তখন কেন থাকবে না? কারণ অ্যাজ পার ইউর জেডি ইউ আর নট অবলাইজ টু ডু দিস। বুঝা গেছে কথা? অ্যাজ পার ইউর অ্যাসাইন রেসপন্সিবিলিটি আপনি এটা করতে বাধ্য না। এখন আপনার মধ্যে একটা কমফোর্ট কাজ করবে, যে কমফোর্টটা কি আপনার বস আপনাকে এনশিওর করতে পারবে না যে না তোমাকে তো আমি বলছি আমার তোমার এই কাজের বাইরে যেটার অ্যাকাউন্টেবিলিটি নাই বা যেটার অ্যাকাউন্টেবিলিটি আপনার বস আপনাকে করতে বাধ্য না বা সে করতে পারবে না, তার সে পাওয়ার নাই। তখন আপনি এমন একটা জোনে আছেন, এটাকে কমফোর্ট জোন বলে। এই কমফোর্ট জোন থেকে আপনার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি নাই, বাট আপনি তারপরে কাজটা করতেছেন। বাট বিষয়টা হচ্ছে অন্য 4টা কাজ না করলে যেমন আপনার বস দিবে শান্টিং, কিন্তু ওই 5 নাম্বার কাজটা যেটা কেপিআই আপনার নাই, যেটা অ্যাকাউন্টেবিলিটি সেন্স নাই, ওই কাজটা না করলে আপনার বস আপনাকে চার্জ করতে পারবে না। সো দিস ইজ দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, দিস ইজ দ্য সেন্স অফ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিং। সো দিস ইজ বোথ ওয়ে। একটা হচ্ছে যে যার কাছে আপনি অ্যাকাউন্টেবল তার কাছে একটা সাইকোলজিক্যাল থিং, অ্যাজ ওয়েল এজ যে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করবে আপনাকে অ্যাজ এ ইনকামবেন্ট হিসেবে, আপনাকে অবভিয়াসলি এটা চিন্তা করতে হবে। ইটস এ সেন্স অফ লায়াবিলিটি, যে আপনাকে যে কাজের জন্য রাখা হয়েছে ওটাকে আপনি এনশিওর করবেন এট দ্য এন্ড অফ দ্য ডে। সো অ্যাকাউন্টেবিলিটি কামস ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্ট, রেসপন্সিবিলিটি কামস ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্ট। দুটা কিন্তু আলাদা জিনিস, যদিও দুটো ইন্টার রিলেটেড, বাট অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে সেন্স অফ লায়াবিলিটি, রেসপন্সিবিলিটিটা হচ্ছে সেন্স অফ হোয়াট, সেন্স অফ হোয়াট
Sir, sense of obligation. Sense of obligation in terms of what? In terms of for which you are hired, for which you are exist in the organization. Clear? Sir, yes, sir. রেসপন্সিবিলিটি কিন্তু অবভিয়াসলি কোন জায়গায় আসবে, যেটার জন্য আপনাকে হায়ার করা হয়েছে, যেটা আপনার কাছে ওয়েল ডকুমেন্টেড এন্ড কমিউনিকেটেড, এন্ড যেটা আপনি জানেন যে না দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, সো এনিথিং বিয়ন্ড দিস or এনিথিং ইনক্লুডেড ইনসাইড অফ দ্য রেসপন্সিবিলিটি এরিয়া আই উইল বি লায়াবল, আই উইল বি অবলাইজড ফর দিস। বাট অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ডিফারেন্ট, অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে ডিফারেন্ট, ইন্টার রিলেটেড বাট একটু ডিফারেন্ট। দেন ডেলিগেশন, ডেলিগেশনটা হচ্ছে তো আমরা জানি সবাই, এই যে একটু আগে যে এক্সাম্পলটা বললাম, আপনার বসের কাজ আপনাদের করাই নিল, বললো যে তুমি এটা করে দাও, আমি খেলে একটা মেল মারবো। সো ডেলিগেশনটা হচ্ছে এখানে যেটা আছে এটা ডেলিগেশন হয় না 100%। ডেলিগেশনের সাথে আরেকটা জিনিস গ্যাপ আছে এখানে, যেটা হচ্ছে আপনাকে পাওয়ার দেয় নাই। ডেলিগেশন হবে আপনার বস মেলটা পাঠাবে না, মেলটা আপনিই পাঠাবেন। এক্সাম্পল ক্লিয়ার? জাস্ট গো ব্যাক টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল এন্ড রিলেট দিস। ডেলিগেশন ওই কাজটাই হবে যেটার ক্ষেত্রে আপনার বস আপনাকে বললো 5 নাম্বার কাজটা করার জন্য, রিপোর্ট প্রিপেয়ার করার জন্য। রিপোর্ট প্রিপেয়ার করলেন, পার্টনারকে পাঠাবেন, কে পাঠাবে? ডেলিগেশনের ক্ষেত্রে কে পাঠাবে? স্যার, আমি পাঠাবো। আর যদি আপনি না পাঠায় বস পাঠায়, আপনার সুপারভাইজার পাঠায়, তাহলে ডেলিগেশন হবে? নো স্যার। হবে না। সো ডেলিগেশন ইজ সামথিং you are delegating your power, you are delegating your responsibility with accountability. Okay? ওকে স্যার। ওকে, পাওয়ার এন্ড ইটস টাইপ। সো এটা একটু একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা একটু দেখে নিন। এটা হচ্ছে যে কোয়ার্সিভ পাওয়ার মানে হচ্ছে বাধ্য করে নেয়, পিটায় নেয়, বুলিং করে, ঠিক আছে, ফিজিক্যাল অর বুলিং করে নেয়, ঠিক আছে, যেটা গার্মেন্টসে হয়। রিওয়ার্ড অর রিসোর্স পাওয়ার, দ্যাট মিনস বেসড অন দ্য অ্যাক্সেস টু or control over valued resource. That means আপনার টিমে এমন এমন কিছু রিসোর্স আছে যে রিসোর্স শুধু আপনাকে অ্যাসাইন করা, বুঝা গেছে কথা? সো ওই রিসোর্সটা আপনার, ওই রিসোর্সের অ্যাক্সেসটা আপনার কি করা, ইন্ডিপেন্ডেন্ট করা, বা আপনাকে এক্সক্লুসিভলি দেওয়া। সো রিওয়ার্ড পাওয়ারটা দ্যাট মিনস হচ্ছে আমার হাতে ক্ষমতা আছে। ক্ষমতা কার ক্ষমতা? ক্ষমতাটা হচ্ছে রিসোর্সের ক্ষমতা। ক্ষমতাটা কার? রিসোর্সের ক্ষমতা। অ্যাজ ওয়েল এজ আপনার রিসোর্স যেহেতু আছে, ওই রিসোর্সকে রিওয়ার্ড ক্ষমতা আপনার থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত রিসোর্সটা আপনার পাওয়ার হবে না, যতক্ষণ পর্যন্ত ওই রিসোর্সটাকে ইউটিলাইজ করার, ওই রিসোর্সটাকে এম্পাওয়ার করার, ওই রিসোর্সটাকে রিওয়ার্ড করার পাওয়ার আপনার কাছে না থাকে। ভেরি ক্রিটিক্যাল একটা জিনিস। আপনার টিমে 10 জন দিছে, বাট 10 জনকে রিওয়ার্ড করার ক্যাপাসিটি আপনার নাই, তাহলে ওইটা আপনার পাওয়ারে হবে না। কারণ কি, ওই রিসোর্স যখন বুঝে যাবে যে আপনার তাকে রিওয়ার্ড করার পাওয়ার নাই, সে আপনাকে কি করবে না, কি করবে না, সে আপনাকে ক্যারি করবে না। বুঝে গেছে কথা? সো রিওয়ার্ড অর রিসোর্স ভেরি মাচ রিলেটেড, বিকজ একটার একটা সিনোনিমাস। রিসোর্স পাওয়ার বলতে বোঝাচ্ছে আপনাকে একটা পার্টিকুলার রিসোর্স দিছে, যেটা পাওয়ার আপনার। এখন আপনাকে ওই রিসোর্সটা যদি হিউম্যান বিং হয়, অবভিয়াসলি আপনাকে ওটা রিওয়ার্ড করার ক্যাপাসিটি থাকতে হবে। আর যদি ফিজিক্যাল অ্যাসেট হয়, অবভিয়াসলি আপনাকে ওটা অ্যাক্সেস করার ক্যাপাসিটি থাকতে হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে রিসোর্স পাওয়ার নিয়ে? আপনার এমসিকিউ তে কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে, ইভেন ইন্টারেক্টিভ কোশ্চেনও মেবি আছে, এখানে একটা সেলফ টেস্ট আছে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। সো কারো কোনো কনফিউশন থাকলে সাথে সাথে রেজ করবেন। আচ্ছা, লেজিটিমেট। লেজিটিমেট পাওয়ার তো বুঝতেই পারতেছি, পজিশনাল পাওয়ার। আমি হেড অফ ফাইন্যান্স, আমার পজিশনের পাওয়ার দেয়াইলাম, ঠিক আছে, আমি এটা দেবো না, আমি আমার টিমের ছুটি দেবো না, আমি আমার টিমরে এই রিসোর্সটা প্রমোশন পাবে এটা দেবো না। সো আমি হেড অফ ফাইন্যান্স, আমার সায়েন্স ছাড়া প্রমোশন হবে না। এটা হচ্ছে লেজিটিমেট পাওয়ার। ক্লিয়ার? সো এটা বেসিক্যালি এটা এটা হচ্ছে যে আপনার পজিশন থেকে হবে, আপনার কোনো ক্যাপাসিটি না থাকলেও হবে, সমস্যা নাই, আপনি একটা পজিশন বসাই দিছে, ও পজিশনের এটা পাওয়ার। দেখবেন যে বাংলাদেশের কি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পাওয়ারটা কি পাওয়ার বাংলাদেশের ক্ষেত্রে? সর্বোচ্চ পাওয়ার স্যার। সুপ্রিম পাওয়ার। কি পাওয়ার? শুনে নাই। সুপ্রিম পাওয়ার বলছে। রাষ্ট্রপতির পাওয়ারটাকে বলে বাংলাদেশে লেজিটিমেট পাওয়ার। ও বাংলাদেশের ক্ষেত্রে, সব দেশে না। আবার বাংলাদেশের ক্ষেত্রে কি তার পাওয়ারটা কি? ইটস এ লেজিটিমেট পাওয়ার। তার পজিশনের বলে সে পাওয়ার আছে, বাট তার কি নাই, ঘোড়ার ডিমও পাওয়ার নাই, তার পজিশনাল পাওয়ার আছে। এক্সপার্ট পাওয়ার। Expert power means something the professional has.
দেখা গেছে যে আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড এক্সপার্ট, সো আপনার কাছে অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিলেটেড কোনো হেল্পের জন্য আসতে হবে। সো ইউ হ্যাভ দ্যাট এক্সপার্টিস এন্ড ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। ক্লিয়ার? Expert power means you have the expertise on a particular area or a certain area, যেটার উপর বেস করে আপনার কি আছে, একটা পাওয়ার আছে। পাওয়ার মিন্স কি, অবভিয়াসলি আপনার মাধ্যমে সেটা হয়ে আসতে হবে। সো আপনার এক্সট্রা কোয়ালিফিকেশনস অর এক্সট্রা এক্সপার্টিস আছে, যেটার জন্য আপনার কাছেই আসতে হবে। দিস ইজ দ্য পাওয়ার। মিন্স পাওয়ারটা কিন্তু একটা এরিয়া ধরে, এরিয়া মিন্স কি আপনার অর্গানাইজেশনের জন্য আপনার ওই পাওয়ারটা আছে, বাট আপনার কিন্তু জেনারেল, আপনার এই চলে গেছে নাকি স্ক্রিন? না তো স্যার, স্যার এখনো ঠিক আছে। দেখতে পাচ্ছি। সো এক্সপার্ট পাওয়ারটা মিন্স হচ্ছে আপনার পাওয়ার যখন বলবো তখন অবভিয়াসলি একটা সার্টেন এমবিয়েন্স অর সার্টেন এরিয়া দিয়ে। আমি যদি বলি যে আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পাওয়ার আছে, আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ভালো জানি, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কারণ আমার পাওয়ারটা আমার অর্গানাইজেশনের জন্য লিমিটেড, আমার অর্গানাইজেশনে আমার থেকে ভালো বুঝে স্ট্যান্ডার্ড এমন কেউ নাই, সে ফর এক্সাম্পল। বা হইতে পারে আমার এই এরিয়াতে এক্সপার্টিস আছে, আইটি তে এক্সপার্টিস আছে, যেটা অন্য কারণ নাই, বাট এই পাওয়ারটা কি থাকবে অন্য অর্গানাইজেশন? বা যদি চিন্তা করো দুটো অর্গানাইজেশন মিলায় বা একটা কান্ট্রি স্পেসিফিকে, হবে না। সো এটা কিন্তু পাওয়ারের এসেন্সটা আসে উইদিন দা লিমিটেড এরিয়া, উইদিন দা গিভেন সার্কামস্টেন্সেস, উইদিন দা গিভেন পেরিফেরা। মানে একটা সার্কামফারেন্স দেওয়া আছে, সার্কেল বুঝি না আমরা, সার্কেলের মধ্যে একটা, ওই সার্কেলের মধ্য থেকে আপনার এই পাওয়ার এটা, ওই সার্কেলের বাইরে আবার সিচুয়েশন চেঞ্জ। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত, এক্সপার্ট পাওয়ার পর্যন্ত? স্যার নাই। আচ্ছা, রেফারেন্ট পার্সোনাল পাওয়ার যেটা বুঝতেছে, এটা সামথিং ক্যারিসমেটিক। ঠিক আছে, যে আপনার একটা ক্যাপাসিটি আছে যেটা অন্য কারণ নাই, আপনার খুব পিপল কনভিন্সিং পাওয়ার বেশি, আপনার নেগোসিয়েশন স্কিল ভালো, এটা ক্যারিসমেটিক, সামথিং লাইক দ্যাট, ইউর পার্সোনাল অ্যাট্রিবিউট থেকে আসে, যেটা দিয়ে আপনি কি করতে পারেন। আপনিও ম্যানেজার, আপনার সাথে ফ্রেন্ড আরেকটা সেও ম্যানেজার, ও সেলসে গেলে ফাটায় ফেলে, আপনি কথা বলতে পারেন না। দিস ইজ পার্সোনাল পাওয়ার, পার্সোনাল ক্যাপাসিটি। দিস ইজ ক্যারিসমেটিক থিং দ্যাট ইনসাইড ইউ, ইনবিল্ট, যেটা ইনবিল্ট হয়। দেন নেগেটিভ পাওয়ার, নেগেটিভ থিং, এটা সবার মধ্যেই আছে, আমার বাংলাদেশে তো আরো বেশি, যে কারো ঠেঙে ধরে টান দেওয়া। সো নেগেটিভ পাওয়ার ইজ ভেরি মাচ হ্যান্ডি ইন এ নেগেটিভ অর্গানাইজেশন, যেখানে কি হয়, মানুষ অলওয়েজ ট্রাই করে কি করা, জাস্ট টু বোম আপ দ্য নেগেটিভ থিং। সো এটা হইতে পারে যে সামথিং লাইক দ্যাট, আপনাকে কাউকে ইয়ে করতেছেন, সাবোটেজ করতেছেন, ওর আপনি রিফিউজাল টু কমিউনিকেট ইনফরমেশন, আপনি জানেন অনেক কিছু বাট আপনি জানাচ্ছেন না, যাতে করে সেও জানা যাবে। সো সামথিং লাইক ইনফিরিয়র কমপ্লেক্সিটি, নেগেটিভ মাইন্ডসেট, এগুলো হচ্ছে নেগেটিভ পাওয়ার। আপনার হাতে পাওয়ার আছে বাট আপনি ইনফরমেশন দিবেন না, ইনফরমেশন পাস করতেছেন না, ফ্লো অফ দ্য ইনফরমেশন ব্লকেজ করছেন, বা আপনি একটা সার্টেন পজিশনে আছেন, যে পজিশনের অ্যাডভান্টেজ আপনি নিচ্ছেন। সো দিস ইজ সামথিং অল নেগেটিভ। সো যেটা নেগেটিভ, এটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়ার্সিভ আর একটা নেগেটিভ পাওয়ার। এই দুইটা হচ্ছে নেগেটিভ পাওয়ারের টাইপ। আচ্ছা, এই ইন্টারেক্টিভ কোশ্চেনটা একটু দেখেন তো কি হবে এটা, সবাই একটু পড়েন, এটা কি বলতেছে এটা একটু পড়েন, আনসার কি হবে এটা? এক্সপার্ট পাওয়ার, জি, কে বলছেন? স্যার আমি এক্সপার্ট পাওয়ার হবে না, এখানে তো স্যার একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে বোঝাচ্ছে, আইটি ডিপার্টমেন্ট। ওকে ওকে, নিলাম আপনারটা। এনি আদার আনসার? স্যার এটা রিসোর্স পাওয়ারও হয় না? রিসোর্স পাওয়ার কে বলছে? স্যার আমি নামটা বলেন। রাশিদা। সীতা। আর প্রতীক বলছেন এটা হচ্ছে আপনার এক্সপার্ট এক্সপার্ট পাওয়ার, পাওয়ার, জি রাইট? স্যার, জি স্যার। মানে স্যার I দুইটাই think- হয় এখানে, রিসোর্স আর হচ্ছে এক্সপার্ট। আচ্ছা, কোনটা মোর লজিক্যাল, এবার ওটা আমরা যাই। এটা ছাড়া আই থিঙ্ক অন্য কোনো কিছু ক্যাপচার হয় না এখানে। সো দেখেন, আমি যেটা এখানে এটা হচ্ছে বলতেছে যে নাসির ইকবাল ইজ ম্যানেজার ইন দ্য আইটি ডিপার্টমেন্ট অফ হিজ ফার্ম, হি হ্যাজ এ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স and 14 staff reporting to him. 14 জন রিসোর্স আছে যেটা তাকে রিপোর্ট করে, and তার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে। হোয়াট টাইপস অফ পাওয়ার ক্যান নাসির exert
as a manager in order to make sure a project is completed on time. দেখেন এখানে দুইটা জিনিস, দুইটাই রাইট। আপনার যেটা বলছেন যে তার একটা সার্টেন টাইপ এক্সপার্টিস আছে, বাট এখানে এটা বলে নাই আপনাকে ওই এক্সপার্টিসের যে ইয়েটা, তার ডিগ্রি আছে, ডিগ্রি থাকা মানে এক্সপার্টিস না। ডিগ্রি থাকা এক্সপার্টিস না, কারণ কি? কারণ হচ্ছে ওই 14 স্টাফ যারা আছে তারও একটা পার্টিকুলার এক্সপার্টিস থাকতে পারে। এখন দুইটা রেলিভেন্ট আনসারের মধ্যে আপনি কোনটা বেস্ট সুটেড আনসার এটা কিভাবে ফিল্টার করবেন সেটা জানতে হবে পরীক্ষার হলে। কারণ আপনার দেখবেন যে এমসিকিউ তে জেনারেলি মনে হয় সবগুলোই কি খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবগুলোই কাজিন, বুঝা গেছে? সো কাজিনের মধ্যে কোনটা খালাতো ভাই, কোশ্চেনে কি খালাতো ভাই চাইছে না মামাতো ভাই চাইছে, ওটা বের করার দায়িত্ব আপনার। এখানে আসেন, এখানে দেখেন যে আপনাকে একটা টিম ফরমেশন করে দিছে, যে টিম আপনাকে রিপোর্ট করে। সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনাকে রিপোর্টিং টু হিম দিয়ে বলতেছে ইউ আর অবলাইজ টু টেক কেয়ার অফ দেম as well as they are obliged to report to you, right? Yes or no? জি স্যার। Yes. And degree in computer science দিয়ে বোঝাচ্ছে হ্যাঁ তার কম্পিউটার সায়েন্সে ডিগ্রি আছে, সে বস, এতটুকু বোঝা গেছে। বাট এখানে কিন্তু তার যে এক্সপার্ট পাওয়ার আছে এটা নিয়ে এলাবোরেশন নিয়ে কিছু বলে নাই, বুঝছে? যে না তার কম্পিউটার সায়েন্সে ডিগ্রি আছে এন্ড সে এই ল্যাঙ্গুয়েজে, সে জাভা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট কোম্পানিতে, এই কথাটা বলছে? না বা স্যার সে এটাও তো পার্টিকুলার এই মিন করে যে ডোমেইনে এক্সপার্ট, স্যার এই এটাও কাজে তো মিন এক্সপার্ট, করে যে বলছে? সে আইটি ম্যানেজার, তার মানে স্যার আইটি ডিপার্টমেন্টে সে এক্সপার্ট। হ্যাঁ রাইট, এটাও মিন করে, রাইট, আইটি ম্যানেজার হিসেবে মিন করে, আপনি ইনফার করে নিছেন, নো প্রবলেম। বাট বেস্ড অন দা গিভেন সিনারিও আপনার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে রিসোর্স পাওয়ার আর একটা হচ্ছে যে এক্সপার্ট পাওয়ার। কোনটা এই সিচুয়েশনে ইনফরমেশনে বেস্ট ফিট করে সেটা আপনি সিলেক্ট করেন। আপনি যেটা বলতেছেন হ্যাঁ আপনি ধরে নিচ্ছেন যে তার কি আছে, এটাও রাইট, যুক্তি মানে রিজনেবল, যে না তার যেহেতু কম্পিউটার সায়েন্সে ডিগ্রি আছে। এখানে তো এটা বলে না যে 14 স্টাফ যারা আছে তারও তো কম্পিউটার সায়েন্সে ডিগ্রি আছে নাকি না, যেহেতু আইটি ডিপার্টমেন্টের। জি স্যার। স্যার সো resource এখানে কত এক্সামের বেটার? ক্ষেত্রে এগুলো একটু কনফিউজিং থাকে, বাট আপনাকে অবভিয়াসলি কোনো না কোনো ভাবে কি করতে গাইড করবে কোশ্চেনে, যে না এই কোশ্চেনটা বেসিক্যালি দুটো কনফিউজিং আনসার আছে, আনসার এটাই হবে, এটা কোশ্চেনে আপনাকে গাইড করবে। যেমন এটার ক্ষেত্রে 14 স্টাফ রিপোর্টিং টু হিম দিয়ে বুঝাচ্ছে যে না তার রিসোর্স আছে 14 জন, 14 জনই তার কাছে রিপোর্ট করে, সো ইটস এ টিম এন্ড সে টিম লিড, সে টিম লিড হিসেবে তার রিসোর্স পাওয়ার আছে। সো 14 স্টাফটা মোর অ্যাবাউট রিসোর্স, কম্পিউটার সায়েন্সটা ইজ মোর, যদিও এটা একটা এক্সপার্টিস বুঝায়, বাট এক্সপার্টটা এখানে কি করে নাই, ডেমনস্ট্রেট করে নাই উল্লেখ যে করেনি স্যার। কম্পিউটার সায়েন্স ডিগ্রি অ্যাজ এ এক্সপার্ট পাওয়ার। ক্লিয়ার? Yes, স্যার। জি স্যার, ঠিক আছে। রিসোর্স পাওয়ার হবে স্যার। আচ্ছা এইখানে যেটা আছে এটা অলরেডি কথা হয়ে গেছে, এটা দেখে নিন। অ্যাকাউন্ট অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড ডেলিগেশন, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। সো এটা নিয়ে নেক্সট এমসিকিউ তে কোশ্চেন থাকবে। এবার আসেন ম্যানেজমেন্ট হায়ারার্কি। সো জেনারেলি ম্যানেজমেন্ট হায়ারার্কিতে আমরা যেটা চিন্তা করি যে টপ লেভেল ম্যানেজার, আপনারা যখন চিন্তা করবেন একদম অর্গানাইজেশন পার্সপেক্টিভ চিন্তা করবেন। টপ ম্যানেজার কারা একটা কোম্পানিতে বলেন তো? এখানে ম্যানেজার বলতেছে, বাট আমরা যে একটা একটা কোম্পানির কথা চিন্তা করি হাইপোথেটিক্যালি, যে কোম্পানিতে টপ ম্যানেজার কারা? ওটা স্যার হচ্ছে যারা এমডি, সুদূর বসালে ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, কজন বলছেন? ম্যানেজিং ডিরেক্টর কজন কইছেন? জি স্যার। ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর কজন বলছেন? জি বলছেন স্যার। দুই একজন। আচ্ছা, এমডি বলছেন, ডিরেক্টর বলছেন, ম্যানেজিং ডিরেক্টর বলছেন। ওকে, এনি আদার আনসার? টপ ম্যানেজার এটা কি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরে কে হবে? ওকে, আপনার কোয়েরি আছে, এটা তো বোঝা গেল। আচ্ছা দেন আর কি, আর কোন আইডিয়া নাই টপ ম্যানেজার কে হইতে পারে একটা স্যার কোম্পানি? স্যার টপ ম্যানেজার হচ্ছে যারা কয়েকটা কোম্পানির মিশন ভিশন নিয়ে কাজ করে, যারা একটা কোম্পানি এক বছর কি করবে এটা শুরুতেই যে একটা পরিকল্পনা করে, এরা হচ্ছে স্যার টপ ম্যানেজমেন্ট। একটা পজিশন বলেন মতে, কে টপ ম্যানেজার? স্যার সিইও। হচ্ছে স্যার ফাইন্যান্স ডিরেক্টর কি হয়? ওকে, ভেরি গুড, সবার আনসারই ঠিক আছে, বাট একটা জিনিস এখানে ডিফারেন্সিয়েট করা উচিত। আমরা যখন বলতেছি ম্যানেজমেন্ট হায়ারার্কি ইজ বোর্ড অফ ডাইরেক্টরস, আর এমডি ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট,
ইয়েস অর নো? কথা Yes, বলে না কেন? জি ইয়েস স্যার, অর নো? আমার কাছে মনে হয়। বোর্ড অফ ডিরেক্টর। হ্যাঁ, জি স্যার, আমি বোর্ড বলতে অফ চাচ্ছি যে ডিরেক্টর আমার ম্যানেজিং কাছে স্যার ডাইরেক্টর মনে আর হয়। বোর্ড অফ ডাইরেক্টরস এর যারা মেম্বার তারা কি পার্ট অফ ম্যানেজমেন্ট? জি জি স্যার, পার্ট অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার, নো স্যার। নো স্যার। আমার কাছে মনে হয় স্যার। যৌক্তিক মানে ইয়ে দেন, ব্যাখ্যা দেন, কেন, জাস্টিফিকেশন কি আপনার কাছে, কেন কারণ মনে স্যার হয়? কারণ স্যার তারা স্যার মেইন পর্যায়ে থাকে, করা হয়। আর তাদের নিচ থেকে স্যার আবার শুরু হয়। তারাও তো স্যার একটা বোর্ড, কোম্পানি কিভাবে চলবে, রান করবে, তারাও তো স্যার যে এইচআর যারা আছে তাদেরকে স্যার ডাইরেক্টর করে। তো সেক্ষেত্রে তো স্যার আমার কাছে মনে হয় স্যার বোর্ড অফ ডাইরেক্টর অ্যাজ এ পার্ট অফ ম্যানেজার। ডাইরেক্টর পার্ট অফ ম্যানেজার, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস সূক্ষ্ম গ্যাপ আছে, গ্যাপটা নিয়ে একটু বলি। যেটা হচ্ছে আমরা কিন্তু আগের স্লাইডটাতে, এই স্লাইডটাতে দেখে আসছি যে বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাপয়েন্ট ম্যানেজমেন্ট। সো এখানে দের ইজ এ ক্লিয়ার সেপারেশন বিটুইন বোর্ড অফ ডাইরেক্টরস ম্যানেজমেন্ট। দুটা একসাথে গুলাইলে হবে না। এক নম্বর কথা, আপনি একটা কোম্পানির কথা চিন্তা করেন। একটা কোম্পানিতে যদি ওয়েল স্ট্রাকচার, আমরা 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 চিন্তা করতেছি কি ওয়েল স্ট্রাকচার কোম্পানি, আমরা চিন্তা করতেছি না বাংলাদেশের প্রাইভেট কোম্পানি। ক্লিয়ার কথা? তো আপনি যখন লার্নিংটা হবে কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। স্ট্যান্ডার্ড কি সেটা দেন হচ্ছে, এটা ভাঙ্গে আমি আসতেছি কেন এটা পার্ট অফ ম্যানেজমেন্ট পরে আসতেছি। আগে স্ট্যান্ডার্ডটা জানেন। স্ট্যান্ডার্ডটা হচ্ছে ম্যানেজমেন্টের কোথাও কি থাকবে না, বোর্ড অফ ডাইরেক্টরস বা ডাইরেক্টর এমডি থাকবে না ম্যানেজমেন্টে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা একটা আইডিয়াল লিমিটেড কোম্পানি স্ট্রাকচার। ক্লিয়ার কথা? এতটুকু ক্লিয়ার আছে তো? স্যার জি ক্লিয়ার। স্যার। যে টপ ম্যানেজারে কেন আবার ম্যানেজিং ডিরেক্টর আসবে, কেন আবার ইয়ে আসবে, ডাইরেক্টর আসবে? আসতে পারে। কেন আসতে, কিভাবে আসতে পারে? সে ফর এক্সাম্পল, আপনার বোর্ডে 20 জন মেম্বার আছে। বোর্ড কমপ্লিটলি সেপারেট। বোর্ড আউট অফ ওই 20 জনের মধ্যে কোনো একজনকে বললো তুমি এই এই কোম্পানির ফাইন্যান্স রিলেটেড যা কিছু আছে তা দেখলাম, তাকে এফডি বলে। যদিও সে পার্ট অফ দ্য বোর্ড, সে কিন্তু কোম্পানিকে ডাইরেকশন দিচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেটেড ম্যাটারে, বাট হি ইজ নট পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। আইডিয়াল স্ট্রাকচারের কথা বলতেছি, বাংলাদেশের প্র্যাকটিসটা পরে আসতেছে। কথা ক্লিয়ার? আমরা যে ফাইন্যান্স ডিরেক্টর বলি, আইডিয়ালি যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর বা একটা পিওর লিমিটেড কোম্পানি স্ট্রাকচারে শেয়ার হোল্ডার ডিরেক্টর কখনোই ম্যানেজমেন্টের পার্ট হবে না। সে ম্যানেজমেন্টের ডাইরেকশন দিবে, বাট ইন কেস অফ বাংলাদেশে যেটা হয়, ম্যানেজিং ডাইরেক্টরি সিইও, ম্যানেজিং ডাইরেক্টরি সব ডিসিশন নিচ্ছে। বাট এটা লিমিটেড কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যেহেতু যেহেতু কি নাই ওই ধরনের রিস্ক টেকার বা পাওয়ার ডেলিগেশন হয় না ম্যানেজমেন্ট লেভেলে। জেনারেলি বাংলাদেশের কোনো কোম্পানিতেই পাওয়ার ডেলিগেশন কমপ্লিটলি হয় না টু দ্য ম্যানেজমেন্ট লেভেলে, বাট ইন এ ডেভেলপ কান্ট্রি, ইন এ ওয়েল স্ট্রাকচার কোম্পানিতে ম্যানেজমেন্টকে ফুল ডেলিগেশন দেওয়া হয় উইথ সাম ডাইরেকশন অনলি। যে তোমাকে ডাইরেকশন দেওয়া হলো এইভাবে এইভাবে চালাবা, বাট ম্যানেজমেন্ট লেভেলে কোনো কিছু না কি গলাবে না বোর্ড। বোর্ড আপনাকে ফুল কি দিবে, ইন্ডিপেন্ডেন্স দিবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাউন্টেবিলিটি দিয়ে দিবে। সো বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন, যেটা হচ্ছে যে ম্যানেজমেন্টে অনেক সময় দেখা গেছে যে এমডিও ম্যানেজমেন্টের রোল প্লে করে, অপারেশনাল ডাইরেক্টর ম্যানেজমেন্টের রোল প্লে করে, বা অডিট কমিটির চেয়ারম্যান বলতে তো নাই। সো এটা আপনি মিলাইলে হবে না দুইটা। যদি আইডিয়াল সিনারিও বলেন, ম্যানেজমেন্ট বলতে ম্যানেজমেন্ট ইজ এ কমপ্লিট পার্ট, কমপ্লিট সেপারেট পার্ট। ইন কেস অফ কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে আপনারা যখন করবেন ফিউচারে দেখবেন কোম্পানির যে হেড, কোম্পানি ব্যাংকিং অ্যাক্টে বলা আছে একটা কোম্পানির যে হেড, ম্যানেজমেন্ট হেড, তার নাম হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, তার পজিশনের নাম। বোঝা গেছে কথা? বুঝেন নাই নাকি বুঝছেন? তার পজিশনটার নাম বলতেছে ম্যানেজিং ডিরেক্টর। যদিও যারা ল বানাইছে তারা তো আর এত ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ নাই যে ম্যানেজিং ডিরেক্টর কোনটা, আর বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর কোনটা, আর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কোনটা। নাম দিয়ে রাখছে ম্যানেজিং ডিরেক্টর। সো প্র্যাকটিক্যাল আসপেক্টে ডিফারেন্ট। বাট আপনি যদি একটা ওয়েল স্ট্রাকচার কোম্পানির কথা চিন্তা করেন, এজ এ কোম্পানি, এজ এ পিওর এলসি কোম্পানি বা লিমিটেড কোম্পানি, ইন এ ডেভেলপ কান্ট্রির কথা চিন্তা করেন, তাহলে এটা ডিফারেন্ট থিং। বোর্ড অফ ডাইরেক্টর ডিফারেন্ট, ম্যানেজমেন্ট ডিফারেন্ট। এখন টপ ম্যানেজার বলতে বোঝাচ্ছে সিইও, সিএফও, সিইও ওইগুলাকে। মিডল লেভেল ম্যানেজার বলতে বোঝাচ্ছে প্রোডাকশন ম্যানেজার হইতে পারে, মার্কেটিং ম্যানেজার হইতে পারে, প্রমোশন ম্যানেজার হইতে পারে,
বা হইতে পারে যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হইতে পারে, হোয়াট এভার। ফার্স্ট লাইন ম্যানেজার হচ্ছে ধরেন যে গার্মেন্টস এর হইতে পারে আপনার ফার্স্ট লেভেল সুপারভাইজার টাইপের যারা আছে, ডাইরেক্ট অপারেশনাল স্টাফ হচ্ছে যারা গার্মেন্টস এ কাজ করে। এটা হচ্ছে হাই লেভেলে ম্যানেজমেন্ট হায়ার। এখন আপনি যদি প্র্যাকটিক্যালের সাথে এটা মিলাতে চান, প্র্যাকটিক্যালে অনেক বেমিল পাবেন, এটাই বলতেছি। কারণ হচ্ছে যে আমাদের কোনো কোম্পানি কি না ওই স্ট্রাকচার এত না, সবটাই ফ্ল্যাট ফ্ল্যাট হয়। দেখা গেছে টপ ম্যানেজারের মধ্যে অনেক সময় বোর্ড চলে আসে, দেখা গেছে মিডল ম্যানেজার বলতে থাকি না কোনো কোম্পানিতে। এটা ডিপেন্ড করে বেসড অন দ্য সাইজ এন্ড নেচার অফ দ্য অর্গানাইজেশন। কথা ক্লিয়ার না? না কোনো গ্যাপ স্যার আছে? আন্ডারস্ট্যান্ডিং কারো কোনো Yes. গ্যাপ থাকলে ক্লিয়ার কাইন্ডলি স্যার। কোশ্চেন করেন। তাহলে স্যার আর একটা ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে এইচআরএম। তো এইচআরএম টা স্যার কোন পর্যায়ে পড়ে? এইচআরএম এই যে ডিপার্টমেন্ট। টপ ম্যানেজারের পার্ট, টপ ম্যানেজারের পার্ট, অবভিয়াসলি টপ ম্যানেজারের পার্ট। HR head will be part of the top manager. স্যার বুঝছি। CEO স্যার and all অ্যাসুরেন্স HODs, একটা বিষয় all আমার top সবসময় managers. বুঝতে গেছে স্যার, দো চার্জ উইথ গভর্নেন্স স্যার, এটা আরেকবার বলেন। স্যার হচ্ছে অ্যাসুরেন্স পড়ার সময় একটা বিষয় বাকি, যেটা হচ্ছে স্যার দো চার্জ উইথ গভর্নেন্স স্যার, এটা হচ্ছে স্যার সকল ম্যানেজমেন্টকে কি বোঝায় স্যার এটা? Those charged with governance বলতে বুঝাচ্ছে যে ম্যানেজমেন্টের কোর কোর মানে কি পার্সোনাল অফ দ্য ম্যানেজমেন্টের রোলটাকে বুঝাচ্ছে। ঠিক আছে, এখন ম্যানেজমেন্টের বলতে এটা কি পার্সপেক্টিভ, দোজ চার্জ ইন দ্য গভর্নেন্স এ বোর্ডেরও আছে, ম্যানেজমেন্টও আছে। এখন জেনারেলি আপনার কোন আসপেক্টে এটা বলছে সেটা হচ্ছে ডিফারেন্ট, বাট জেনারেলি এটা বোঝাচ্ছে যে যারা মানে ম্যানেজমেন্টের পার্টের ক্ষেত্রে যারা টপ লেভেলে যারা আছেন, লাইক সিইও, সিএইচআর, ওই লেভেলে যারা আছে তারা, অ্যাজ ওয়েল এজ আমাদের যেহেতু ফ্ল্যাট, সেক্ষেত্রে আপনার ম্যানেজিং ডাইরেক্টর বা ডাইরেক্টর লেভেলের তারাও থাকতে পারে। সো চার্জ ইন দ্য গভর্নেন্স বলতে এটা অ্যাস্থেটিক কথাবার্তা। অ্যাস্থেটিক কথাবার্তা মানে হচ্ছে তার পাওয়ার আছে গভর্নেন্সটাকে কি করার, এনশিওর করার। ওকে, সো আজকের লাস্ট এটা ম্যানেজমেন্ট প্রসেস। সো ম্যানেজমেন্ট প্রসেসে দেখবেন যে আমরা জেনারেলি যখনই বলি ম্যানেজমেন্টের কাজটা কি, ম্যানেজমেন্ট কি কাজ করে। সো ম্যানেজমেন্টের কাজটাকে যদি আমরা হাই লেভেলে ভাঙি, এই চারটা ভাগে ভাগ করা যায় হাই লেভেলে, ভেরি হাই লেভেল। একটা হচ্ছে প্ল্যানিং, দুই নম্বর হচ্ছে অর্গানাইজিং এন্ড কন্ট্রোলিং এন্ড লিডিং। সো হোয়াট ইজ প্ল্যানিং? উই অল নো দ্যাট প্ল্যানিং ইজ কি, কাজ করার আগে চিন্তা করা। সো আপনি যা কাজ করতেছেন সেটার আগে চিন্তা করবেন। চিন্তা করার ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে আপনার হাতে যে রিসোর্স দিছে, আপনার হাতে যে ম্যাটেরিয়াল দিছে 6M দিছে, ওই 6M নিয়ে আপনি প্ল্যান করবেন যে হাউ টু অ্যাচিভ দ্য কালেক্টিভ গোলস। ওই যে ম্যানেজমেন্টের ইয়েতে পড়ে আসছে, গেট দ্য থিংস ডান থ্রু দ্য আদার পিপল অর এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট হোয়ার টুগেদার উই ক্যান অ্যাচিভ হোয়াট, এ কালেক্টিভ গোলস। ওই পার্ট থেকে ম্যানেজমেন্ট প্রসেসে 1 নাম্বার কাজ হচ্ছে প্ল্যানিং করা। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে 1 নাম্বার যেটা দিয়ে শুরু, যে প্ল্যান করতে হবে। কি নিয়ে প্ল্যান করবে, তার ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়াল হচ্ছে তার গিভেন। কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। ম্যানেজমেন্ট কি নিয়ে প্ল্যান করবে? ম্যানেজমেন্ট প্ল্যান করবে ম্যানেজমেন্টকে যে রিসোর্স দিছে বোর্ড, ওই রিসোর্স গুলা নিয়ে, অ্যাজ ওয়েল এজ ম্যানেজমেন্টকে যে ডাইরেকশন দিছে বোর্ড, ওই ডাইরেকশন। ম্যানেজমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে কি 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 তার ইনপুট হিসেবে কাজ করবে? একটা হচ্ছে কি তার রিসোর্স, আর একটা কি, কথা বলেন, আরেকটা কি, ডাইরেকশন। ডাইরেকশন। ডাইরেকশন ফ্রম দ্য বোর্ড। ম্যানেজমেন্ট এই দুটো জিনিস বোর্ড থেকে দিচ্ছে চাবি মাইরা, এখন আপনি চলতে থাকবেন। কেমনে চলবেন? আপনার হাতে রিসোর্স দিচ্ছে, আপনার হাতে ডাইরেকশন দিচ্ছে, এই দুটো নিয়ে ম্যানেজমেন্ট কাজ শুরু করতে হবে। বেসড অন দ্যাট ম্যানেজমেন্টের প্ল্যানিং শুরু হবে। প্ল্যানিং দিয়ে ম্যানেজমেন্ট নকশা করবে যে হোয়াট উইল বি দ্য বেঞ্চমার্ক ফর দ্য ইমিডিয়েট ফার্স্ট কোয়ার্টার, ইমিডিয়েট সেকেন্ড কোয়ার্টার, অর এন ইয়ার, অর যদি ডাউন দ্য লাইনে বলেন ম্যাক্সিমাম 2 or 3 ইয়ার। সো প্ল্যানিং লেভেলে প্রত্যেকটা কাজের জন্য ম্যানেজমেন্ট অবভিয়াসলি কি তার গিভেন এজেন্ডা, গিভেন সর্ট অফ মোটো ফ্রম দ্য বোর্ড থেকে যে ডাইরেকশন দিছে, ওই ডাইরেকশন নিয়ে ম্যানেজমেন্ট তার গিভেন রিসোর্স নিয়ে এবার রিসোর্স অ্যালোকেশন করবে। সে কি অ্যাচিভ করতে চায় সে টার্গেট সেট করবে বা বেঞ্চমার্ক সেট করবে। এন্ড তার অবভিয়াসলি এটা কি, এন্ড বোর্ড টাইম টু টাইম কোয়ার্টারলি দেখা গেছে যে ম্যানেজারের সাথে বসবে যে তুমি যে প্ল্যান করছো প্ল্যানটা ঠিক আছে কিনা, না 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 তোমার এই জায়গায় ঠিক নাই, তুমি এই জায়গায় কি করতেছো, তোমার প্রোডাকশন অনেক বেশি প্রোডাকশন করতেছো, মার্কেটে সেল নাই, তুমি প্রোডাকশনটা কমাই দাও। এই যে বোর্ড থেকে আবার ডাইরেকশন দিল 1 কোয়ার্টার পরে, যে না ফার্স্ট কোয়ার্টার পরে রিভিউ করে বোর্ড বললো যে না এটা কি হবে, প্রোডাকশনটা কমায় যাবে। তো প্রোডাকশন কমায় আবার কিন্তু বোর্ড থেকেই ডাইরেকশন দিল প্রোডাকশন কমাও। এই প্রোডাকশন কমাইতে গেলে কি প্ল্যানিং করা লাগবে, ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এটা।
যে না আমার নেক্সট 3 কোয়ার্টার বা নেক্সট 1 ইয়ারে আমরা কি করব, মার্কেটটা প্রোডাক্টটা স্লো আছে, সো প্রোডাকশন কমাই দিব। অ্যাগেন যখন ডিমান্ড বুম আপ করবে তখন প্রোডাকশন বাড়াবো। অ্যাগেন দ্যাটস ফ্রম দা ডাইরেকশন ফ্রম দ্য বোর্ড। হইতে পারে এই লেভেলে আবার ম্যানেজমেন্ট লেভেলে ডেলিগেশন করা আছে যে না এই ধরনের ডিসিশনও ম্যানেজমেন্ট নেই, এটাও হইতে পারে। বাট প্ল্যানিংটা ইজ সামথিং আপনাকে হাই লেভেলে আপনার মাথায় বলা আছে যে আপনার সোজা যায় বামে যাবেন, আপনার মাথায় এতটুকুই আছে। So, এখন সোজা যায় বামে যেতে গেলে আপনি রিক্সায় যাবেন নাকি না ওন ভেহিকেলে যাবেন নাকি না সিএনজি তে যাবেন, বা আপনি কোথায় কোন জায়গায় ব্রেক দিবেন, ইন্টারভেল দিবেন, এই সবগুলো প্ল্যানিং এর পার্ট। অর্গানাইজিংটা হচ্ছে বেসিক্যালি আপনার এই যে বললাম আপনি প্ল্যানিং করছেন যে এভাবে 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 ব্রেক দিয়ে যাব। এখন অর্গানাইজিংটা হচ্ছে হোল প্রসেসটাকে এক্সপিডাইট করবে, হোল প্রসেসটাকে ওয়েল ডিসিপ্লিনারি ওয়েতে কাজ করানোর জন্য হেল্প করবে। যেটার জন্য আপনাকে হেল্প করবে মোস্টলি যে আপনি যে এই কাজটা করবেন এখানে টেকনোলজির ইম্প্যাক্টটা কি হবে, এখানে আদার যে ফ্যাক্টরস গুলো আছে, আদার যে আপনার পেস্টাল অ্যানালাইসিস আছে, ওই অ্যানালাইসিস করে আপনাকে ম্যাটেরিয়াল দিবে যে না আপনি টেকনোলজি কি পরিমাণে ইউজ করবেন, নাকি না পিপল ড্রিভেন হবে, নাকি আপনার রিসোর্স গুলা রিঅ্যালোকেশন হবে। এই জিনিসগুলো অর্গানাইজিং এ কাজ করে। সো অর্গানাইজিংটাও এগেন টাইম টু টাইম রিভিউর ব্যাপার। সো আপনার রাইট টাইমে রিভিউ হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। এন্ড অর্গানাইজিং পার্টে আপনার প্রসেসটাকে রিক্যালিব্রেট করা হয় যে আপনি যেই প্রসেস দিয়ে যে ডাইরেকশন নিয়ে কাজ শুরু করছেন ওই ডাইরেকশনে কাজ হচ্ছে কিনা। কন্ট্রোলিং ইজ ফলো আপিং থিং, যে আপনি প্ল্যান যা করছেন এন্ড অর্গানাইজিং যা করতেছেন এই দুইটা প্ল্যান ওয়েল ডাইরেক্টেড প্ল্যান অনুযায়ী আগে প্ল্যান ঠিক আছে কিনা সেটা দেখবেন। যখন কন্ট্রোলিং পার্টে যাবেন আপনি আগের যে দুইটা কাজ করছেন দুইটাকেই আবার রিক্যালিব্রেট করতে হবে। যদি আপনি দেখেন যে না আপনি অ্যাকচুয়াল রেজাল্ট যখন পাবেন প্ল্যানিং এর সাথে বা বাজেটের সাথে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে না আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা আইদার ডেভিয়েশন হচ্ছে, ডেভিয়েশনের কারণ খুঁজতে গিয়ে পাবেন যে আইদার প্ল্যানিং এ সাফল করা দরকার না অর্গানাইজিং এ সাফল করা দরকার। সো কোন জায়গায় সাফল করা দরকার এটা কন্ট্রোলিং স্টেজে জানা যাবেন। বেসড অন দ্যাট ইউ উইল নিড টু ফাইন টিউন ইউরসেলফ। এন্ড লিডিং বেসিক্যালি is nothing but enabling people to do their best. So basically to exert the best thing from out of you is part of leading. লিডিংটা আপনাকে এনশিওর করবে একটা মানুষের যে ক্যাপাসিটি আছে বেসড অন দ্য ক্যাপাসিটি বেস্ট থিংটা এক্সার্ট করে নেবেন out of the leading attributes. So leading attributes will help you to exert the best thing out of the people who has the capacity. So যার যেই ক্যাপাসিটি আছে, যেই রিসোর্সের যেই ক্যাপাসিটি আছে, আউট অফ দ্যাট রিসোর্স আপনি বেস্ট থিংটা এক্সট্রাক্ট করে নিতে পারবেন যদি আপনার লিডিং ক্যাপাসিটি ভালো থাকে। সো লিডিং ইজ দ্য ভেরি ক্রুশিয়াল পার্ট অফ এ ম্যানেজমেন্ট। স্যার লিডিংটা কি স্যার ইয়ের মধ্যে পড়ে, রেফারেন্ট পাওয়ারের মধ্যে পড়ে, যে পার্সোনালি কোনটার স্যার মধ্যে রেফারেন্ট পাওয়ার, কোনটার মধ্যে রেফারেন্ট পাওয়ার কারণ স্যার একজন লিডিং করতে গেলে তো স্যার তাকে সব দিকে দক্ষ হতে হয়, যেমন পার্সোনালি। হ্যাঁ, দুইটা জিনিস, একটা হচ্ছে যে লিডিং, ইউ ক্যান সি লিডিং এজ এ পাওয়ার, when you see leading as a power is basically the charismatic thing, the personal attributes. আপনি যেটা বলছেন এটা অ্যাবসলিউটলি কারেক্ট। লিডিংটা মানে হচ্ছে যে আপনার পার্সোনাল পাওয়ার বা ওন ক্যালিবার পাওয়ার যেটা বলে সেটার মধ্যে পড়বে। বাট এইখানে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল বলা, এটা কিন্তু ওটার সাথে কানেক্টেড না, ডাইরেক্টলি কানেক্টেড না। লিডিং এজ এ পার্সোনাল অ্যাট্রিবিউট, এজ এ পার্সোনাল ক্যালিবার, এটা পার্সোনাল পাওয়ার। বাট এখানে ম্যানেজমেন্ট প্রসেসে অবভিয়াসলি লিডিং লাগবে। লিডিং ইজ ইম্পার্শিয়াল, মানে কি বলে এটাকে, আনএভয়েডেবল থিং, যেটা একটা ম্যানেজমেন্ট প্রসেসে আপনি যদি লিডিং ছাড়া চিন্তা করেন তাহলে এটা 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 ম্যানেজমেন্ট ইজ এ শিপ উইদাউট এ রাডার অর উইদাউট ক্যাপ্টেনশিপ হয়ে যাবে। লিডিং ইজ সামথিং দ্যাট হু ইজ ক্যাপ্টেনিং দ্য শিপ, who is leading from the front, who is setting the tone for the team, who is acting as a catalyst for the team. So leading is something as a part of the management process. Leading is must to have. এখানে এমন কোন জিনিস না এই চারটা কম্পোনেন্টের মধ্যে যেটা নাইস টু হ্যাভ, অল আর মাস্ট টু হ্যাভ। এন্ড লিডিং এ আপনার অবভিয়াসলি ম্যানেজমেন্ট রান করতে গেলে যে লিডার আছে, লিডার ইজ এভরিওয়্যার ইন টার্মস অফ গিভেন হিজ অর হার প্যারামিটার। সে ফর এক্সাম্পল আপনি প্রোডাকশন ম্যানেজার, আপনি প্রোডাকশন লিড দিতেছেন, একজন সিএফও সে ফাইন্যান্সকে লিড দিচ্ছে, একজন এইচআর মানে চিফ হিউম্যান রিসোর্স অফিসার সে হিউম্যান রিসোর্স কে লিড দিচ্ছে। সো লিডিং ইজ এভরিওয়্যার বেসড অন দ্য গিভেন ক্যাপাসিটি, বেসড অন দ্য গিভেন পাওয়ার, বেসড অন দ্য গিভেন এরিয়া। সো লিডিং ইজ এভরিওয়্যার। ইভেন একটা গার্মেন্টস এর যে শ্রমিক আছে একজন সুপারভাইজার তারও লিডিং ক্যাপাসিটি থাকতে পারে। সো লিডিং ইজ এভরিওয়্যার, ইজ ইনহেরেন্ট থিং।
এখন আপনাকে যে রুল দেওয়া হয়েছে ওই রুলের জন্য লিডিং ক্যাপাসিটি দরকার কি দরকার নাই সেটা আপনার রুল ডিফাইন করে দিবে। সেটা আপনাকে যখন প্রমোট করবে তখন চিন্তা করতে হবে যে না আমি আপনাকে প্রমোশন প্রোডাক্ট ম্যানেজার বানাবো, আমি আপনাকে ফাইন্যান্স ম্যানেজার বানাবো। আচ্ছা, আপনাকে ফাইন্যান্স ম্যানেজার বানাতে গেলে আমি এজ এ লিডার, আপনার লিডার হিসেবে আমার চিন্তা করতে হবে ডো ইউ পজেস দ্য ক্যাপাসিটি, ডো ইউ পজেস দ্য ক্যাপাসিটি অফ এ লিডার টু বি লিডার অফ ফাইন্যান্স ম্যানেজার। তখন আমাকে চিন্তা করতে হবে যে আপনার লিডিং ক্যাপাসিটি আছে কিনা। সো ম্যানেজমেন্ট প্রসেসে শুধুমাত্র যারা লিডার তাদের লিডিং ক্যাপাসিটি না, এটা সবার মধ্যে ডিসেমিনেট করাও একটা ম্যানেজমেন্ট প্রসেসের কাজ। এই চারটা পার্টই সবার মধ্যে থাকা উচিত, প্রত্যেকটা টিমের মধ্যে থাকা উচিত। And প্রত্যেকটা টিমের মধ্যে যদি থাকে, ফ্রম দ্য টপ থেকে আপনি যে টোন সেট করে দিবেন সবগুলা টিম ওই টোন অনুযায়ী চলবে। এনি কোশ্চেন সো ফার? নো কোশ্চেন? না স্যার, আমার কোনো প্রশ্ন নেই। কারো কোনো কোশ্চেন আছে? আমার পার্টিসিপেন্ট 5 জন কমে গেছে কেন? অন্য ক্লাসে কেমন পার্টিসিপেন্ট থাকে আপনাদের, নাকি এমনই থাকে? স্যার এমনই থাকে স্যার। সো আপনারা যারা বিজনেস ফাইন্যান্স পরীক্ষা দিবেন, সো তাদের জন্য বলা আপনারা কিন্তু ইমিডিয়েটলি পড়াশোনা এক্সিলারেট করেন এমন ভাবে যাতে করে অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার 2 সপ্তাহ আগে আপনার পুরোটা বই একবার হইলেও ভালো করে পড়া হয়েছে এমন যেন হয়। মনে থাকবে বেঞ্চমার্কটা, প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো প্রবলেম এগুলো আইডেন্টিফাই করে রাখেন। আমি যখন যাবো ওগুলো পড়াই ফেলবো। এন্ড আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ট্রাই করবেন ওই চ্যাপ্টারটা ওই দিনেই ফলো আপ করার, ওই দিনে পড়ে এটা শেষ করে ফেলার, যাতে করে এই চ্যাপ্টারটা নিয়ে আমার ক্লাসে যে টাইমটা দিলেন এই টাইমটার সাথে আপনি নিজস্ব কিছু টাইম অ্যাড করে ওই চ্যাপ্টারটা একবারে শেষ করে দিবেন, যাতে করে আবার রিপিট না করা লাগে। ক্লিয়ার কথা নাকি না? জি Yes, স্যার, sir. ঠিক আছে। ওকে, আমার গলা ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ক্লোজ করতে পারি নাকি? জি স্যার, শিওর স্যার। জি স্যার, শিওর স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার।